ঢাকা ভার্সিটির ক্যাম্পাসে প্রবেশ করলাম। যখনই সামনে তাকাতে যাব তখনই আমার ডান পা কিসের সাথে যেন একটা আটকে আমি দপ করে পড়ে যাচ্ছিলাম। আর এমন সময় অদৃশ্য একটা হাত আমাকে ধরেও নেয়। আমি চোখে চশমাটা ঠিক করে সেদিকে তাকাতেই দেখি একদল ছেলে বেশ উচ্চস্বরে হাসছে। আমি আবারও চশমাটা ঠিক করে নেই। সেই ছেলেগুলোর মধ্যে থেকে কেউ একজন পা লম্বা করে আমার হাঁটার পথে রেখে দিয়েছিল, আর সেই পায়ে বেঁধে আমি হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছিলাম। আমি কোনো কথা বলছি না, চুপচাপ হেঁটে সামনের দিকে এগোতে যাব। তখনই নেতাগোছের আরাপ নামের ছেলেটি আমার হাত ধরে টেনে নেয়। সাফিন, তোর পকেট থেকে সিগারেটটা বের করতো। সাফির নামের ছেলেটি আরাপের কথায় পকেট থেকে সিগারেট বের করে জ্বালিয়ে দেয়। আরাপ সিগারেট হাতে নিয়ে আমার মুখের সামনে জোরপূর্বক সিগারেট ধরে বলতে লাগলো, এই খা খা বলছি, সিগারেটটা শেষ করতে না পারলে আজ তোকে অর্ধনগ্ন করে ক্যাম্পাসে ছেড়ে দিব। ভাই আমি জীবন এসব খাইনি, আমি পারবো না ভাই। আমার কথা শুনে সবাই বেশ হো করে হাসতে লাগলো। আমি সবার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছি। আবারও চুপ হয়ে গেলাম। হৃদয় আমার মাথায় সজোরে পিছন থেকে ঘাটটা দিয়ে হাসতে থাকে। সোহাগ আমার মাথাটা বেশ জোরেই চেপে ধরে আর আমার মুখে সিগারেট গুজে দিয়ে বলে, তোর 14 গোষ্ঠী খাবে আজ, তুই খাবি না মানে? ভাই কি বললো শুনতে পাস নাই? টান টান সিগারেট টান বলছি। আমার ঠোঁটে সিগারেটের আগুন লেগে ঠোঁটের কিছুটা পড়ে যায়। আমি কান্না করতে থাকি। আরব জোরে আমার মাথায় জ্বর দিয়ে বলে, ওই যে মেয়েটা আসছে, ওর সামনে যাবি, ওর ওড়নাটা জোরে টান দিবি, যা এখন। ভাই আমি আর পারবো না। কথাটা বলার পরই আরাপ আমার গালে চর বসিয়ে দেয়। আমার চোখ লাল হয়ে আসছে। আমি কিছু বলতে চাইছি বারবার, কিন্তু পেরে উঠছি না। সেই শক্তিটা আমার প্রায় মৃত। শুধু ফ্যালফ্যাল করে সামনে দাঁড়িয়ে থাকা লোকজনের দিকে তাকাচ্ছি। আজ প্রথম আমি র্যাগিংয়ে পড়েছি। কেমন যেন সব অনুভূতিহীন হয়ে আসছে। র্যাগ কাকে বলে এর আগে আমি জানতাম না। এভাবে ঢাকা ভার্সিটিতে অ্যাডমিশনের পর এমন হবে তা আমি ভাবতেই পারিনি। আমার খাতে সাফিন হাত রেখে বলে, এটা কে কি করবো ভাই? এক কাজ কর, ওর গায়ের জামা খুলে নি। আরে না না, বেচারা তাহলে ন্যাংটা হয়ে ঘুরে বেড়াবে। কথা কস কেন এত তুই? গায়ের জামা খুলে ওরে মেয়েদের ওই ড্রেস পরিয়ে দিই। ওই ড্রেস মানে কোন ড্রেস রে শাওন? ভাই ওই যে আজকাল সব মডার্ন মাইয়া আছে না, নাইট পার্টিতে পরে যায়, অর্ধেক খোলা অর্ধেক ঢাকা থাকে। আরে ওই যে সামনে ঢাকা পিছনে খোলা, সেইগুলা সোশ্যাল সেগলার কথা বলছি। ওদের মা বাপ নাই মনে হয়, দেইকা মনে হয় কি পথের ফকির, ভিক্ষা করে টাকা জমায়, আর সেটা দিয়ে দর্জি দোকানে পরে থাকা ছেঁড়া ছোট কাপড় কিনে রাইতের অন্ধকারে জামা সেলাই করে। না হলে সামনে অর্ধেক ঢাকা আর পিছনে সব খোলা হবে কেন? কি বিচ্ছিরি অবস্থা। যাই হোক, সেই রকম কিছু একটা পরিয়ে দিব। তোরা পারিসও বটে, যা ড্রেস আনা লাগবে না, অন্য কিছু নিয়ে আয়। কি আনবো ভাই, গোবর নাকি? আর ওই মুজিব, দাঁড়া, জি ভাই। আসার সময় মোবাইলও আনিস। হা ঠিক আছে ভাই। মুজিব চলে গেল। আমি খুব বাজেভাবে র্যাগিংয়ে ফেসে গেছি, কিন্তু আমার কিছু করার নেই। আমি একবার কেবল মুজিবের চলে যাওয়ার দিকে তাকিয়ে নিলাম, আরেকবার আশেপাশে তাকিয়ে দেখতে লাগলাম। কেউ আমাদের দিকে ফিরেও তাকাচ্ছে না। আমি কাঁদতে কাঁদতে আরাবকে বললাম, আমাকে মাফ করে দেন ভাইয়া প্লিজ। ভাইয়া আমি তো শুধু পড়ালেখা করার জন্যই শহরে এই ক্যাম্পাসে এসেছি। আমি আপনাদের কিছু করিনি ভাইয়া, আমার সাথে এমন করবেন না প্লিজ ভাই, এমন করেন না। কোথাও ভুল করে থাকলে বলেন, আমি এখনই পা ধরে ক্ষমা চেয়ে আসছি, কিন্তু আমার সাথে এমন করবেন না ভাইয়া। আগামীকাল আমার পরীক্ষা আছে, আমাকে ছেড়ে দেন, পড়তে হবে এখন আমাকে। আমি আপনার ছোট ভাইয়ের মতো। আমার কথা শুনে সবাই হো হো করে হাসতে লাগলো। আমি কিছু বুঝতে পারছি না। ক্যাম্পাস থেকে টেনে নিয়ে ওরা পিছনের দিকে নিয়ে যায় আমাকে। অনেক উৎসুক জনতা আমাদের পিছন পিছন আসতে থাকে। কেউ কোনো কথা বলতে পারে না, কারণ সবাই আরাবকে বেশ ভালো করেই জানে। আরাব প্রভাবশালী ঢাকা শহরের নাজিম মেয়রের ছেলে, সেই সাথে ওর চাচা ওই ভার্সিটির চেয়ারম্যান। আরাব তৃতীয় বর্ষে ছাত্র হয়েও ছোট বড় সব ছেলে, এমনকি মেয়েদেরও বাজেভাবে র্যাক করে। কোনো দিন কেউ কিছু বলতে পারে না। কিছু বললেই আরাপ আরও সাথে থাকা ছেলেগুলো তাকে প্রচণ্ড রকম যন্ত্রণা দিতে থাকে। আর প্রথম দিনই আমি এভাবে যে ভেসে যাব ওদের কাছে, তা কল্পনাও করিনি। একটুবার মুজিব আসে। দৌড়ে দাঁড়িয়ে থাকা অনেক স্টুডেন্ট আজকেও মজা দেখতে এসেছে। প্রতিদিন আরাফ কোনো না কোনো মেয়ে কিংবা ছেলেকে এভাবে ধরে নিয়ে র্যাগিং করে। কিরে মুজিব, এত দেরি হয় নাকি আনতে? ভাই 2টো ডিমও আনছে। বাহ, মাথায় তোর মাল আছে রে, স্বীকার করতে হবে। গুড, ভেরি গুড। খেলা শুরু করেন তাহলে ভাই, দেরি কিসের আর?
ওদের বলা কথাগুলো কানে বিষের মতো বিঁধছে। বুকের ভেতর কেমন যেন করছে। মনে হচ্ছে যেন বুকের ভেতরে সব কিছু সরে সরে যাচ্ছে। বড় ঝড় উঠেছে বুকের মাঝে, আজ গলাও শুকিয়ে আসছে। ভয়ে শুধু ওদের দিকে তাকিয়ে ঢোক গিলছি। বুকের ভেতরে দুঃখ ক্রমশ বেড়েই চলেছে। শুরু তো করতেই হইব মুজিব। জি ভাই। যা বেটাকে ধর। আর শাওন, যা সবাইকে ডেকে আন এইদিকে, সবাই এসে দেখুক। শাওন কিছু সময় পর অনেকগুলো ছেলে মেয়েদের ডেকে এনে আমার সামনে দাঁড় করিয়ে দেয়। মুজিব আমার হাত দুটো শক্ত করে ধরে। সাবিনার হৃদয়ে আমার সারা গায়ে মোবিল ঢেলে দেয়। কালো মোবিল আমার নতুন ড্রেসটাকে সাথে সাথে ভিজিয়ে নিল। ফর্সা শরীরটা মোবিলের পোড়া গন্ধ আর কালো রঙে ছেয়ে গেছে। সোহাগ আমার মাথায় দুটো ডিম ভেঙে দেয়। আরব সহ ওদের ছেলেগুলো সবাই বেশ উচ্চস্বরে হাসতে থাকে। কেবল হাসে না, দাঁড়িয়ে থাকা উৎসুক জনতা আর আমি। সবার চোখে মুখে আরাফের প্রতি অজস্র ঘৃণার ছায়া আমি খুব ভালো করে টের পাই। আরাফেরা সবাই এক এক করে চলে যেতে থাকে। দাঁড়িয়ে থাকা ছেলে মেয়েগুলোও চলে যাচ্ছে। আমি পাথর হয়ে দাঁড়িয়ে থাকি ক্যাম্পাসের পিছনের দিকটায়, যেখানে ছোট্ট একটা লেক। লেকের চারপাশে নানা ধরনের ফুল গাছ লাগানো। আমি পিছন থেকে সামনে আসি। ভার্সিটির সবাই আমার দিকে অবাক আর আশ্চর্য দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি তো একবার চোখ তুলে তাকিয়ে আবার নিচে করে নেই। ডিমের অংশগুলো চুল বেয়ে গায়ে পড়ছে। চোখে চশমাটা আগে খুলে নিয়েছে ওরা। আমি কাঁদতে কাঁদতে দৌড়ে ভার্সিটির গেটের কাছে আসি। সেখানে আসতেই হুড়মুড় করে কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যায়। আমি সামনে কিছু একটা ভালো করে দেখতে পাচ্ছি না। এতক্ষণ আমাকে দেখে সবাই সরে যাচ্ছিল, কিন্তু হুট করে গেটের কাছে আসতেই কারোর সাথে ধাক্কা লেগে আমি পড়ে যাই। আমি সাথে সাথে উঠে দাঁড়াই। চোখের সামন থেকে খানিকটা মোবিল আর ডিমের অংশ মুছে নিয়ে তাকিয়ে দেখি একটা মেয়ে দাঁড়িয়ে আছে। কিছু বোঝার আগে মেয়েটি আমার গালে কষে একটা চর বসিয়ে দেয়। আমার মুখ দিয়ে কোনো কথা বেরোয় না, কেবল আমি শুনতে পাই, বেয়াদব ছেলে, ডাস্টবিন থেকে উঠে এসেছিস নাকি? চোখে কি তোর সমস্যা আছে শালা? আমি মেয়েটির সামন থেকে মাথাটা নিচু করে আবারও দৌড়ে চলে আসি। আমার আজ পুরো পৃথিবীকে হিংস্র মনে হচ্ছে। আর সেই হিংস্রতার শিকার হচ্ছে কোনো এক নির্জন পল্লী নিরীহ শান্ত ছেলে, যে কিনা শহরে পড়তে এসেছিল। হেই গাইস, কি অবস্থা? নেহার দিকে তাকিয়েই অনু, সিমি, রাতুল, মাহিন হেসে উঠল। নেহার দিকে তাকিয়েই অনু, সিমি, রাতুল, মাহিন হেসে উঠল। নেহা ওদের হাসির দিকে কিছুক্ষণ বোকা দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর চিৎকার করে বলল, তোরা কেন হাসছিস? তোদের সাথে কি আমি কোনো জোকস বলেছি? দোস্ত, তোকে কিন্তু এমন ড্রেসে সেই লাগছে। নেহা কথাটা শুনেই নিজের দিকে তাকালো। গায়ে কেমন যেন মোবিল আর ডিমের গন্ধ ছড়িয়ে আছে। নেহা অবাক চোখে একবার নিজের দিকে তাকায়, আরেকবার ভাবতে থাকে ভার্সিটিতে আসার সময় যে ছেলেটার সাথে ধাক্কা লেগেছিল তার কথা। আর বলিস না রে, ভার্সিটিতে আসতেই একটা অসহ্যকর ছেলের সাথে ধাক্কা লেগে এমন হয়েছে। ওই ছেলের গা থেকেই এই মবিল আর ডিম লেগে আমার 15,000 টাকার ড্রেসটাই নষ্ট হয়ে গেল। যাই হোক, আরাফ কই? আরে মামা, তোমরা আরাফই তো ওই ছেলেটাকে নিয়ে এতক্ষণ খেলা করছে। ওই ছেলের অবস্থা খারাপ করেছে তোমার আরাফ, বুঝলে? হয়েছে, এবার থাম। কই ও, বলিস না কেন? ও ক্যাম্পাসের লোকের পারে বসে আছে। তাহলে চল যাই। নেহা আর কিছু বলে না, ওদেরকে সাথে নিয়ে ক্যাম্পাসের পিছনে চলে যায়। সবাই দেখতে পেল আরাফ হাতে গিটার নিয়ে সাপিনের সাথে হাসাহাসি করতে করতে আড্ডা দিচ্ছে। আরাফের মুখে আনন্দময় হাসি উপচে উঠছে। তুমি কখন এলি? এই তো এখন। দুজনে কিছু সময় গল্প করে নেয়। তারপর আরাফ গিটার বাজাতে শুরু করে। আরাফ গিটার বাজাচ্ছে আর তার সাথে সবাই মিলে সুর মিলে গান গাচ্ছে। নেহা লেকের পানির দিকে এক ধ্যানে তাকিয়ে আছে আর ওদের গানের সাথে তাল মিলিয়ে ঘাসের উপর বসে পায়ের উপর হাত রেখে একটা আঙ্গুল একবার তুলছে আরেকবার নামাচ্ছে, এভাবে তাল মিলাচ্ছে। নেহা, ওই নেহা, কিছু হয়েছে তোর? এই নেহা, নেহা, কি রে, কোন ভাবনা জগতে চলে গেলি তুই? অনু নেহার হাত ধরে ঝাঁকি দিয়ে কথাগুলো বলল। তারপর আরাফের দিকে তাকিয়ে একটা শুকনো হাসি দেয় নেহা। অনুর দিকে তাকিয়ে নেহা বলে, বল। কি হয়েছে তোর? এমন চুপচাপ হয়ে আছিস কেন কদিন ধরে? কি হয়েছে তোমার? বলবে আমাকে প্লিজ। ক্যাম্পাসে কি কেউ কিছু বলেছে? নাম বলো, নয়তো দেখিয়ে দাও। না, তেমন কিছু না। আসলে পরীক্ষা তো চলে আসলো, কিছুই তো পড়া হয়নি। আবার আজ একটা ক্লাসে পরীক্ষা আছে তো, তাই আর কি। আরে সমস্যা নেই, আমরা ব্যবস্থা করে দিব। চলো ওই দিকটাতে যাই। আরাফের কথা শুনে নেহা চুপ হয়ে যায়, কিছুই বলে না। নেহা চুপচাপ থাকার পেছনে কারণ আছে, আর সেই কারণে আরাফ। সবার সামনে নেহার সাথে আরাফ ভালো ব্যবহার করলেও আলাদাভাবে আরাফ আর নেহা আজ সপ্তাহখানিক হলো
রুম ডেটের জন্য খুবই প্রেশার দিচ্ছে। আরবকে সে কখনোই ভালোবাসেনি। আরবকে নেহা তার কাজের জন্য বলতে গেলে আরবকে ব্যবহার করার জন্যই নেহা আরবের সাথে ভালোবাসা নাটক চালিয়ে আসছে কয়েক মাস। আর রিলেশনের এমন পর্যায়ে এসে গেছে নেহা, যেখানে প্রতিনিয়ত আরব নেহাকে খুব আপন করে পেতে চাচ্ছে। আর নেহা আরবকে নানা রকম বুঝিয়েই চলেছে। তাই আরব সুযোগ বুঝেই নেহাকে তার খুব কাছে নিতে চায়, বসিয়ে নিতে চায় নেহার মিষ্টি চেহারায় তার হিংস্র দন্ত। নেহা বসা থেকে উঠেই ক্লাসের দিকে যাবে, তখনই আরব হাত ধরে বলে, কোথায় যাচ্ছ? ক্লাসে। এই অনু চল ক্লাসে যাই। আচ্ছা যাও, কিন্তু ক্লাস থেকে বের হলেই পার্কে দেখা করবা কিন্তু। হুম। নেহা তনু ক্লাসের দিকে যেতে থাকে। আরবরা সেখানে বসে আড্ডা দিতে থাকে। আরবের ক্লাস না করলেও চলে, কারণ প্রভাবশালী ব্যক্তি ছেলে বলে কথা। আর নেহাও বড়লোক বাপের একমাত্র মেয়ে। তবে নেহা ঢাকায় এসেছে কেবল পড়াশোনা করতে, আর নেহার পরিবার থাকে অন্য শহরে। তুই ওদের সাথে মুখে মুখে তর্ক করতে গিয়েছিস কেন? শোন নিলয়, তুই যদি চুপচাপ চলে আসতি ওখান থেকে, তাহলে ওরা কিছু বলতো না। তোর ভুল হয়েছে এরকম একটা কাজ করা। যখন তোকে বলেছিল ওই মেয়েটার ওড়না টেনে নিয়ে চলে আসতে, তুই চলে আসলেই পারতি, তাহলে তোকে আর এত কষ্ট করা লাগতো না। তুই না, মানে কি যে বলবো তোকে বুঝতে পারছি না। এরকম কেউ করে? হ্যাঁ না দোষ, আমি বলবো তোর অন্যায় হয়েছে, তুই ওদের কথা শুনলেই পারতি। রিশাদের কথা শুনে আমি কিছুক্ষণ তাকিয়ে থাকি ওর দিকে। আমি ব্যালকনিতে এসে দাঁড়ালাম। দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে সিগারেট জ্বালাই। রিশাদ আমার পাশে এসে আমার মুখ থেকে সিগারেট কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। ওদের চামচা কবে থেকে হলি তুই? এই খবরদার বলছি, আজে বাজে কথা বলবি না। আমি চামচা ওদের? তা নয় তো কি, তখন থেকে দেখছি ওদের সুনামে তোর তো পঞ্চমুখ। হ্যাঁ, আমি কি তোর মতো নাকি যে বেশি নায়কগিরি দেখাতে যাব আর তারপর মাথায় ডিম ফাটিয়ে সারা গায়ে মোবিল মাখিয়ে বাড়িতে ফিরবো? আমি কিছু বললাম না, কেবল দূরে বসে দুটো পাখির দিকে তাকিয়ে নীরবভাবে ভাবছি। রিশাদ তো বলেই চলেছে। আচ্ছা বাদ দে, যা হয়েছে ওসব ভুলে যা, ওদের থেকে দূরে থাকবি। হুম। একদম দূরে থাকবি, ডাকলে কাছে যাবি। হ্যাঁ। সারা বেশি কোনো কথা বলবি না। আমি শুধু একটু হাসলাম। রিশাদের মুখে বেশ চিন্তার ছাপ স্পষ্ট। আমি বিছানায় এসে গাইলিয়ে দিই। তারপর, ওই শোন, এইদিকে আয়। হ্যাঁ হ্যাঁ, তোকেই ডাকছি আমি, এইদিকে আয়, আয় আয়। আমি এক কাঁধে ব্যাগ ঝুলিয়ে আর এক হাত পকেটে গুজে মাথা নিচু করে ক্যাম্পাসে প্রবেশ করলাম। ধীর পায়ে হাঁটতে থাকি। তখনই আমাকে উদ্দেশ্য করে আরাফের ডান হাত সাফিন ডাকে। আমি একবার পেছনে তাকিয়েও শিওর হয়ে নেই আমাকে ছাড়া কাউকে ডাকছে না। কিন্তু না, তারা আমাকে ডাকতে থাকে। আমি একটু তাড়াতাড়ি হেঁটে ওদের সামনে যাই। তাদের সামনে গিয়ে দাঁড়াতেই সাফিন বলে উঠল, ভাই, ওই বদপোলা আসছে। আরাফ চায়ের কাপটা বেঞ্চের উপর রেখে টেস্টল থেকে বের হয়ে এসে আমার দিকে তাকালো। সাথে আরাফের সাথে বেরিয়ে আসে মুজিব, হৃদয় আর সোহাগ। কিরে, কেমন আছিস? জি ভালো। আমার উত্তর শুনে আরাফের কপাল কুঁচকে আমার দিকে মাথা পর্যন্ত দেখতে থাকলো। ভাব দেখে মনে হচ্ছে আরাফ বোধহয় দর্জির কাজ শিখবে, কিন্তু না, আমার দিকে তাকিয়ে বলল, তোর নামটা কি জানো? জি নিলয়। আমার নাম নিলয় ভাই। নিলয় ভাই? ক্যাম্পাসের ডন নাকি রে তুই? কিরে সাফিন, মুজিব, আমাকে আগে বলিসনি তো ক্যাম্পাসে নিলয় ভাই নামে ডন আছে? এইটা তোরা ঠিক কাজ করিস নাই মামা, আমাদের তো আগে বলবি। তা নিলয় ভাই, আপনি কোন ইয়ারে? আর আপনার ছেলেরা কই সব? যতই হোক ডন মানুষ, নিলয় ভাই প্রভাবশালী ব্যক্তি। আমি কোনো কথা বলি না, কেবল একটু ঠোঁট বাঁকিয়ে মুচকে হাসলাম। আর সামনে দাঁড়িয়ে থাকা সব উচ্চস্বরে হাসতে লাগলো। আমি ভয়ে ভয়ে বললাম, আপনার ভুল হচ্ছে ভাইয়া, আমি আপনাকে নিলয় ভাই বলিনি, আপনাকে ভাই সম্বোধন করে ডেকেছি। আমার বলা শেষ হওয়ার আগেই আরাপ আমার কলা চেপে ধরে টান দিয়ে তার কাছে এনে জোরে চড় মারল। বাপ মায়ের শিক্ষা দেয়নি যে কেউ যদি জিজ্ঞেস করে কেমন আছে, তাকেও জিজ্ঞাসা করতে হয় সে কেমন আছে। বড়দের সম্মান করে কথা বলতে হয়। আমি কিছু বলতে গিয়ে বলতে পারলাম না। কেমন যেন ডান পাশের গালটা ভো ভো করতে লাগলো। কিছু বোঝার আগেই সাফিন চুল ধরে গালে আরেকটা চড় দিয়ে বলল, খুব বেড়েছিস না? তোর মতো ছেলেদের না পুরোটা গিলতে সময় লাগবে না আমার। কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছিস আমাদের নামে, তোর তেরা কথা আজ আমি শিখিয়ে দিব। মুজিব? জি ভাই।
ওরে আজ শিখিয়ে দিব বড়দের সম্মান করা। ভাই ফুল কোর্স। হুম। আমি কিছু না বলে কেবল ঠায় দাঁড়িয়ে আছি। কেবল মনে পড়ে রিশাদের কথা। রিশাদ কাল বলেছিল কর্তৃপক্ষের কানে যেন কথাটা বলি, কিন্তু আমি তো বলিনি। তাহলে রিশাদি এমন করেছে? কি আর করার, রিশাদি আমাকে অনেক বেশি ভালোবাসে, তাই ও তেমন করেছে। আমি মনে মনে রিশাদের কথা ভেবে হাসি, কিন্তু ডান গালের ব্যথায় হাসিটা বেশি বাড়ে না। আমি চুপ হয়ে যাই। বুঝতে পারছি সামনে যারও বিপদ ঘনিয়ে আসছে। তাও ছিল আমার কল্পনাতীত। আসন্ন বিপদের সাথে চারদিকের পরিবেশটাও যেন বিষণ্ণ হয়ে আসছিল। চারপাশের পরিবেশ যেন ফাগুনের প্রথম প্রহর সৌন্দর্য মণ্ডিত করেছে। চারপাশ যেন নতুনভাবে সেজেছে। নীল রঙের ড্রেস পরে একটি মেয়ে হনন করে খুব জোরেই হেঁটে জটলা হওয়া মানুষের স্থানের দিকে আসছে। আমি একবার মেয়েটার দিকে তাকিয়ে চেয়ে থাকি। মেয়েটি আমার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। আমি মেয়েটাকে চিনতে পারি। এটা ওই মেয়ে যাকে আগের দিন আমি ভুল করে ধাক্কা দিয়ে ফেলেছিলাম, আর মেয়েটা আমাকে চড়ও মেরেছিল একটা। মেয়েটার নাম আমি জানি না, কেবল কালকের দুর্ঘটনার পর মেয়েটাকে আমি চিনি। মেয়েটা হাসতে হাসতে আরবদের সাথে যোগ দিল। আমি মেয়েটার দিক থেকে চোখ না সরিয়ে তার দিকে তাকিয়ে আছি। মেয়েটার নাম নেহা। নেহা আমার দিকে একবার তাকিয়ে হাসি থামিয়ে বলে, আজকের এই মুরগিটাকে? কথাটা বলেই নেহা উচ্চস্বরে হেসে ওঠে। আমি মেয়েটার হাসির দিকে তাকিয়ে থেকে অপলক। কেমন যেন বিহবমান স্রোতের আবেগময় শব্দের কোলাহলে চারপাশ স্তব্ধ হয়ে আমার কানে কেবল নেহার হাসিরই ঝংকার বেজে উঠছে। আরাপ আমার দিকে তাকিয়ে তা বুঝতে পারে। আরাপ আমার কলার ধরে বলে, ওই হিরো, ওই যে একটা মেয়ে আসছে শর্ট স্কার্ট পরা। আচ্ছা, কিসমিস খাইছস কখনো? জি জি ভাইয়া। আজ আবার খাবি। ওই যে দেখ দেখ ওই মেয়েরে। হ্যাঁ, ওরে গিয়েই তোকে করতে হবে। কি করতে হবে ভাই? কথাটা বলার সাথে সাথে একটা লাথি মারে শাফিন। আমি ছিটকে পড়তে গিয়েও পড়ি না। শাফিন অবাক হয়। যতটা দূরে আমি পড়বো ভাবছিল, আমি তো পড়িনি, বরং সেখানে দাঁড়িয়ে থাকি। শাফিন বেশ জোর গলাতে বলে, বুঝস না নাকি খাইতে বলছে ভাই তোরে? খুব পাকছো এখনই। ভাইয়ের মুখ থেকে শুনতে চাস নাকি করতে হবে? বলে দেন ভাই, ছেলের বয়স হয়েছে আর পাখাও গজিয়েছে। তখনই সবাই আমার উপর ঝাঁপিয়ে পড়ে, মারে ইচ্ছা মতো। মারার সময় কোনো জায়গায় কোনো বিচার আচার ছিল না। শারীরিক নির্যাতন ছেলেদের কিভাবে করা হয় সে সময় আমি বুঝেছিলাম। আমাকে সবাই গণপিটুনি দিতে থাকে। চোখ দুটো চলে যায় দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে। নেহা মেয়েটা একবার বলে ওঠে, আরাফ থামো প্লিজ, এমন করো না, ও মরে যাবে। এমন কেন করো তোমরা? নেহা এসে আরবদের সেখান থেকে নিয়ে চলে যায়। ভার্সিটির অনেক ছেলে মেয়ে দাঁড়িয়ে থাকে আর দেখতে থাকে আমার রক্তাক্ত শরীরটা মাটিতে পড়ে থাকতে। আমি কাশতে থাকি। মুখ দিয়ে লালাসহ রক্ত বেরোতে থাকে। পেট ব্যথায় দাঁড়াতেও পারছি না। কথা বন্ধ হয়ে আসছিল। চোখ দিয়ে শুধু অঝোর ধারায় পানি পড়ছিল। আমি তলপেটে হাত দিয়ে পাগলের মতো মাটিতে গড়াগড়ি খাচ্ছিলাম। আমি কোনো একজনকে দৌড়ে আসতে দেখি। পরিচিত একটা মুখ। শুনতে পাই, নিলয়, ঠিক আছিস তুই? তোর কিছু হবে না, আমি আসছি। আমি মুখ ও কণ্ঠটা বেশ ভালো করেই চিনি। রিশাদ দৌড়ে আসে আমার কাছে। আমার হাত ধরে টেনে তুলতেই আমি দেখতে পাই আরও একজন এগিয়ে আসছে আমাদের দিকে। আমি একটু অবাক হলেও কিছু বলতে পারি না। সে একজনটা হলো নেহা। কিন্তু নেহা কেন এগিয়ে আসে আমাকে বাঁচাতে? প্লিজ তাড়াতাড়ি ওকে হসপিটালে নিয়ে যান। চলুন, আপনাকে আমি পৌঁছে দিচ্ছি। আমাকে সেদিন নেহা আর রিশাদ হসপিটালে নিয়ে যায়। আমি কিছুদিন পর সুস্থ হয়ে উঠি। মেসে ফিরে আসি। এই কদিন রিশাদ আমাকে অনেক বেশি কেয়ার করেছে। নিলয়, সরি রে, আমার জন্য তোর মার খেতে হয়েছে। আরে বাদ দে। আমি যদি বিচার না দিতাম তাহলে এত কিছু নাও হতে পারতো। প্লিজ তুই কিছু করিস না। চল আমরা পুলিশের কাছে যাই। আমি কোনো কথা বলি না, শুধু একটু হাসা ছাড়া। গায়ে ব্যথা থাকায় জোরে হাসতেও পারছি না। রিশাদ জানে আমার হাসির কারণ, তবু আমার দিকে বুড়ুকুসকে তাকায়। বোকার মতো প্রশ্ন করে, হাসিস কেন তুই? এমনি, সিগারেট দে। মনে নেই সেদিন সিগারেট না খাওয়া নিয়ে আফরাদের সাথে তোর ঝামেলা হয়েছিল? সেদিন তো সিগারেট খাইতে চাসনি, কিন্তু আমি তো জানি তুই সিগারেট ছাড়া চলতেই পারিস না। এসব বাদ দে, চল পুলিশের কাছে যাই। পুলিশ কি করবে? তাহলে কে করবে? তুই। আর কতদিন এভাবেই? এবার তো চলো। আরাপের কথা শুনে নেহা যেন নড়ে চড়ে বসলো। আরাপের কাঁধ থেকে মাথা তুলে এক হাত দূরে সরে আসলো নেহা। আরাপ এগিয়ে যেতেই নেহাও সরে যেতে থাকে। আরাপ আবার বলে, কি হচ্ছে নেহা? এমন কেন করো? আমি না, তুমি কেমন যেন করছো। কেমন করছি? তোমার হাতকে কন্ট্রোল করো।
আমার লজ্জাস্থান ছোঁয়ার চেষ্টা করছো। প্লিজ আরাফ, এসব বিয়ের পর এমন কেন করছো তুমি? কামন নেহা, বিয়ের পর তো রাত দিন পড়েই আছে, আগে তো একটু মাস্তি করে নিই। আর সবাই জানে একটা মেয়ের সাথে একটা ছেলের ফিজিক্যাল রিলেশন না হলে সে মেয়েটা ছেলেটাকে ছেড়ে চলে যায়, এটাই বাস্তবতা। তোমাকে ভালোবাসি, তোমার সাথে রুম ডেট না হলে তুমিও ছেড়ে চলে যাবে। চুপ, আর একটা কথাও বলবে না তুমি। তোমার কাছে ভালোবাসাটা এরকম হতে পারে, কিন্তু আমার কাছে না। আমারই ভুল ছিল তোমার প্রপোজাল গ্রহণ করায়। আমি যাচ্ছি। নেহা উঠে চলে আসে। নেহা আরাফকে প্রথম সময় কাটানোর জন্য ভালোবাসলেও ধীরে ধীরে চেয়েছিল আরাফকে সে সত্যিকার অর্থে ভালোবাসবে। কিন্তু আরাফের কাছে আজ ভালোবাসা টিকিয়ে রাখার নতুন এক বাস্তব গল্প শুনে ভালোবাসাটাই যেন কেমন গুলিয়ে উঠছে। নেহা চাইলেও ব্রেকআপ করতে পারছে না, কারণ আরাফের বাবা নেহার বাবার থেকে প্রভাবশালী। আর তাছাড়াও যদি সবাই মিলে নেহাকে তলিয়ে নিয়ে যায় তখন কি হবে, এসব কিছু ভেবেই নেহা রিলেশন চালিয়ে যাচ্ছে। আর এদিকে আরাফ একজন প্লে বয়, তবে নেহাকে সে সত্যিই ভালোবাসে। তবে আরাফ আরও অনেক মেয়ের সাথে রিলেশনে জড়িয়ে আছে। এটা নেহা যেমন জানে না, তেমনি বাকি মেয়েগুলো জানে না। আরাফ কেবল তাদের সাথে ফিজিক্যাল রিলেশনের জন্যই ভালোবাসার নাটক করছে। নেহা মাথাটা নিচু করে হাঁটে, কেমন যেন সব অস্বস্তি লাগছে। আরাফের মুখটা মনে পড়লে ওর চরিত্রের কাছে তা কালো হয়ে ভাসছে। দূর থেকে আমাকে সে দেখতে পায়। মাথা নিচু করে আমি আসছি। আর এদিকে আমি বেশ কয়েকদিন পর ভার্সিটি আসলাম। মজার ব্যাপার হলো, আমি এ অবধি যে কয়দিন ভার্সিটিতে এসেছিলাম কোনোদিনও ক্লাস অবধি যেতে পারিনি। ক্যাম্পাসে আসাকালীন র্যাগিংয়ের শিকার হতে হয়েছি। তারপর অপমান, আবার ফিরে আসতে হয়েছে। না হয় ফিরে আসতে বাধ্য করেছে আমাকে। আমি মাথাটা নিচু করে এগিয়ে যাচ্ছি। ওই নিলয়, এদিকে আসো। আমি থমকে দাঁড়াই। এ অবধি আমাকে এখনও কেউ নাম ধরে ডাকেনি, ভাইভাবে ডাকেনি। আমি ঘুরে তাকিয়ে দেখি নেহা নামে সে মেয়েটি তাকিয়ে আছে আমার দিকে এবং হাত ইশারা করে ডাকছে। আমি ধীর পায়ে এগিয়ে যেতে থাকি নেহার দিকে। তখনই পেছন থেকে কে যেন আমার কাঁধে হাত রাখলো। আমি ঘুরে তাকাতে দেখি আরাফ আর তার দলের ছেলেপুলেরা। আমি মাথা নিচু করে নেই। কোথায় যাচ্ছিস? কোথাও না ভাইয়া। নেহা, তুমি যাও এখান থেকে। কেন? বললাম না যেতে। দেখো আরাফ, ছেলেটাকে অনেক সমস্যায় ফেলেছ। ক্লাস করতে দাও ওকে ঠিক মতো। দিব না। আর এত দরদের কি আছে? চলে যাও। নেহার কিছু বলে না, আমার দিকে একবার তাকিয়ে চলে যায়। আমি সবার দিকে আরেকবার তাকিয়ে মনে মনে বলি, শালারা আবার এসেছিস? আমাকে নিয়ে ওরা ক্যাম্পাসের মাঝখানে এসে দাঁড়ায়। আরাফ শাফিনের দিকে ইশারা করে বলে, নে শুরু কর। শাফিন, মুজিব আর সোহাগ চিৎকার করে লোক ডাকতে শুরু করেছে। আমি কেবল বোকার মতো চেয়ে থাকি। খানিকটা পর অনেক স্টুডেন্ট জমা হয়ে যায়। তখন আরাফ চিৎকার করে বলে, বন্ধুগণ, আজ আমাদের এই নতুন হিরো ভার্সিটির বাইরে কোনো মেয়েকে টিচ করবে, তার গালে চুমু খাবে। সবাই কি তা দেখতে চাও? কেউ কোনো কথা বলে না, কারণ এমনটা সবার ক্ষেত্রে হয়েছে। কোনো স্টুডেন্ট বাদ যায়নি আরাফের মর্মান্তিক র্যাগের কাছ থেকে। তাই সবাই সায়না দিলেও আরাফ আমাকে ঠিকই ভার্সিটির গেট অবধি টেনে হেসড়ে নিয়ে আসে। ক্যাম্পাস থেকে টেনে হেসড়ে আমাকে বাইরে নিয়ে এসে তারপর গেটের কাছে এনে দাঁড়ায়। আরাফ তখন আমার জামার কলার ধরেই আছে। আমি তখনও যথেষ্ট সম্মানপূর্বক ভাষায় বলি, আরাফ ভাই, প্লিজ আমাকে ছেড়ে দেন। আমি আর কোনোদিন ভার্সিটি আসবো না। আমাকে মাফ করে দিন। আমি কোনোদিন আপনার সামনে আসবো না। চুপ শালা, এখন কোনো কথা না। এই সাফিন, ফোন বের করে ভিডিও করে নে। আর কি যেন তোর নাম? ভাই, ওর নাম তো নিলয়। ও হ্যাঁ, শোন হালার পুত, সামনে তাকা, দেখ অনেকগুলো মেয়ে আসছে। ওই মেয়েগুলোর মধ্যে যে টাইট পোশাক পরে আছে তাকে যে সরাসরি বলবি আপনার সাথে করতে চাই। ছি ভাই, এসব কি বলেন? আমি পারবো না। কথাটা বলার সাথে সাথেই আমার গালে শাফিন একটা চর বসিয়ে দেয়। আরাফ রেগে গিয়ে বলেই ফেলে, সালাম মা, যা বলছি তাই কর, না হলে তোর খবর আছে। আর শোন, আমাদের দিকে একদমই তাকাবি না, সোজা যাবি, বলবি আর চলে আসবি, ব্যাস। আমাকে আরও একটি কষে চর দিয়েই সবাই সেখান থেকে চলে আসে। আমি আর কিছু বলি না, সোজা মেয়েগুলোর সামনে গিয়ে আরাফদের বলা কথাগুলোর মধ্যে প্রথম কথা বলতেই মেয়েটা চিৎকার দিয়ে উঠে আমার গালে কষে চর মারে। সাথে সাথে আশেপাশের লোকজন জড়ো হয়ে যায়। ক্যাম্পাসে তখন আরও যেসব বড় ভাইয়ারা ছিল ওই সময় সেখানে এসে আমাকে রাস্তার উপরে কিচ্ছে মতো মারতে থাকে। জনতা গণপিটুনি দিতে থাকে। বেশ কিছু সময় আমার উপর এক প্রকার জড়ো নির্যাতন চলতে থাকে। কেউ শোনেনি সেই সময় আমার কথা। অনেক লোকের ভিড়ে পরিচিত দুটো মুখ দেখতে পাই, নেহা ও রিশাদ, কিন্তু তাদেরও কিছু করার ছিল না। কেবল তারা আত্মচিৎকার করে বলেছে, আপনারা ওকে ছেড়ে দিন। কিন্তু কেউ শোনেনি ওদের কথা।
হঠাৎ করেই আমার উপর সবার মাঝের জড়তা থেমে যায়। আমি রক্তাক্ত অবস্থায় সামনে তাকিয়ে দেখি কয়েকজন পুলিশ দাঁড়িয়ে আছে। আমার যেন প্রাণ ফিরে পেলাম। এই অবস্থার মধ্যে পড়ে পুলিশদেরকে আমার আসলেই বন্ধু মনে হতে লাগলো। রিশাদ আর নেহা দৌড়ে আমার কাছে আসে। আমার গাল বেয়ে রক্তের লালা যেন চারপাশে ছড়িয়ে পড়েছে। টি শার্টটা রক্তে লাল রঙে ছেয়ে গেছে। পুলিশের মতো অফিসার গোছের লোকটা বলে উঠলো, কি হয়েছে এখানে? সবাই কেন ছেলেটাকে এইভাবে মারছে? রিশাদ কিছু বলতে যাবে, তখনই কোত্থেকে জন আরাপ এসে সামনে দাঁড়ায়। অফিসারকে সালাম দিয়ে বলে, স্যার, ও একটা অভদ্র ছেলে, মেয়েদের প্রচুর উত্তপ্ত করে। ওই যে এখন এখানে ওই মেয়েটাকে বাজে কথা বলেছে বলে সবাই ওকে মারছে। পুলিশ অফিসার রাফিন মেয়েটার দিকে তাকিয়ে ইশারায় জিজ্ঞাসা করতেই মেয়েটি কান্না করতে করতে বলে, জি স্যার, এই ছেলেটাই আমাকে এসে অনেক বাজে বাজে কথা বলেছে। রাফিন আর কোনো কথা শোনে না, সোজা আমাকে একটা চট দিয়ে থানায় নিয়ে চলে যায়। আমি থানায় বসে আছি, হেলান দিয়ে বসে ভাবছি। অফিসার রাফিন খানিকটা অবাক হয়ে আমাকে দেখে, কারণ এখানে যতজন কয়েকদিন হয়ে আসে সবাই এতক্ষণে স্যার আমি নির্দোষ, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দেন, আর করব না, এরকম কথা বলা কান্নাকাটি চেঁচামেচি করতে থাকে। কিন্তু আমি গারদের ভেতরে দেয়ালে হেলান দিয়ে এক পা লম্বা আর এক পা খাটো করে একটা হাত সে পায়ের ওপর দিয়ে বসে আছে একদম চুপচাপ। গাল বেয়ে কপাল ফেটে যায়, রক্ত বেরোচ্ছে তখনও। সেদিকে আমার কোনো খেয়ালই নেই। শেষমেশ অফিসার রাফিন তা সহ্য করতে না পেরে বলেই ফেলে, ওই ছেলে, তোর কপাল কেটে রক্ত বের হচ্ছে তো, দাঁড়া ডাক্তার নিয়ে আসি। দরকার নেই। মানে? আমি মেসেজেতে ডক্টর দেখে নিতে পারবো। হোয়াট? তুই কি পাগল? তোকে কে ছেড়ে দেবে? পাগলের মতো কথা না বলে বসে থাক। রাফিন ডাক্তার আনতে চলে যায়। একসময় ডাক্তার নিয়েও আসে। ভেতরে প্রবেশ করে ডক্টর ক্ষত ড্রেসিং করে ব্যান্ডেজ করে চলে যায়। তখন আমাকে রাফিন বলে, কি দরকার ছিল মেয়েদের টিস করার? তোকে দেখে তো ভালো ঘরের ছেলে বলেই মনে হয়। হাসলি কেন? যদি বলি আমি এমন কিছুই করিনি তাহলে কি ছেড়ে দেবেন? দেব। তোকে দেখে মায়া হচ্ছে বড্ড। ওপর দেখে কারো মায়াতে পড়তে নেই। মানে কিছু না, আপনি মায়াতে পড়বেন আর সে মায়া কাটতে অনেক বেশি সমস্যা। যেমন আপনি আপনার স্ত্রীর মায়াতে ওর সাথে ঝগড়া হওয়ার পরও না পারছেন একা থাকতে, না পারছেন ওনার সাথে কথা বলতে। ওই ছেলে, তুই কিভাবে জানলি আমার বউয়ের সাথে ঝগড়া হয়েছে? আপনার কপালে দুটো চিন্তার ভাঁজ দেখে। কি মানে? আমি কোনো কথা বলি না, কেবল মনে মনে হাসি। আমি কেবল আন্দাজে ডিল ছুঁড়েছি মাত্র, কিন্তু ডিলটা এভাবে যে টার্গেটে লাগবে সেটা আমি নিজেও জানি না। পুলিশ অফিসার থানায় থাকা আয়নাতে নিজে একবার দেখে নিল। কপালে ওনার কোনো ভাঁজ নেই, উৎসুক দৃষ্টিতে আমার দিকে তাকায়। আমি জানি এখন রাফিন আমাকে নানা রকম প্রশ্ন করবে, তাই আমি প্রসঙ্গ ঘুরিয়ে বলতে থাকি, আমি নতুন, এই শহরে নতুন, ভার্সিটির নিতান্তই নতুন একটা স্টুডেন্ট, খেটে খাওয়া গরিব বাবার গরিব সন্তান। খুব কষ্ট করে এখানে পড়তে এসেছিলাম, কিন্তু কপাল দোষে ওই র্যাক বাহিনীর পাল্লাতে পড়েছিলাম, যার প্রতিনিয়তই তাদের কাছে আমার রক্তের খেসারত দিতে হচ্ছে। আপনাদের মতো পুলিশরা ওদের কথা শুনে নিশ্চুপ থাকে। যারা র্যাক দিয়েছিল তারা ছিল প্রভাবশালী বাবার কুলাঙ্গার সন্তান। অমানুষের মতো নির্যাতনের শিকার হতে হয়েছে আমার। এমনই আমার মতো নতুনদের সবার। স্যার, এই ক্যাম্পাসে র্যাগিংয়ে এর আগেও অনেক ভয়ানক আর অনেক ভয়ঙ্কর ইতিহাস আছে। আপনারা তো কেবল বোবা থাকেন, আর যাকে র্যাগ করা হয়েছে তাকেই ধরে এনেছেন। মেয়েটাকে আমি কিছুই বলিনি, জাস্ট র্যাগের জন্য এসব কিছু হয়েছে। আপনারা পারবেন না কোনোদিন কিছু করতে। বুঝতে পেরেছি, তাহলে এটা আর ফাদেরই কাজ, কিন্তু কিছু করতে পারবো না। মানে হ্যাঁ, এতদিনে কিছুই করিনি যখন, এখন করে কি হবে? যা করার আমরাই করি। মানে ওদের র্যাগ সহ্য করি। রাফিন কোনো কথা বলে না, কেবল চুপ হয়ে আমার দিকে তাকিয়ে আছে। ঠিক সে সময়ই কালো স্যুট পরা, ভেতরে সাদা শার্ট, কালো টাই আর ম্যাচিং করা কালো প্যান্ট, হাতে নীল ফাইল ধরে আছে। রাফিন লোকটাকে বেশ ভালো করেই চেনে। ওনার নাম আদনান, দেশের নাম করা একজন বড় ব্যবসায়ী, 10টা কোম্পানির মালিক আদনান সাহেব। রাফিন দেখে আরও কয়েকজন লোক ওনার পেছনে থানায় প্রবেশ করে, আর তারা সবাই উকিল। রাফিন এত সব নামি দামি লোককে একসঙ্গে দেখে বেশ ঘাবড়ে যায়। রাফিন সাথে সাথে উঠে দাঁড়িয়ে আদনান সাহেবের উদ্দেশ্যে বলে, স্যার আপনি প্লিজ বসুন। কি খাবেন স্যার, ঠান্ডা নাকি কফি? ওই কে আসিস, স্যারের জন্য ঠান্ডা নিয়ে আয়। আদনান সাহেব আংশিক মুখ বাঁকিয়ে রাফিনের দিকে একবার তাকায়, তারপর চেয়ারে হাত দিয়ে দাঁড়িয়ে বলে, রাফিন সাহেব, আমি বসতে আসিনি, এইমাত্র যাকে ধরে এনেছেন তাকে ছাড়াতে এসেছি। আদনান সাহেব কথা শেষ করতে না করতেই রাফিন দেখে আরও দুজন লোক থানায় প্রবেশ করে, নেহা ও রিশাদ। নেহা অবাক চোখে তাকায় রাফিনের সামনে আদনানকে দেখে।
কে না চেনে তাকে। শহরের সবাই আদনানকে এক নামে চেনে। আর সেই বিশিষ্ট লোক আমাকে ছাড়াতে এসেছে, নেহা ভেবেই তো অবাক। স্যার আগে বসুন প্লিজ, তারপর কথা বলছি। নো মিস্টার রাফিন, এই নিন। আদনান সাহেব আর কোনো কথা বলে না, সোজা আমার জামিনের কাগজ রাফিনের টেবিলের সামনে রেখে দেয়। রাফিন আর নেহা সবাই চোখ বড় বড় করে তাকাচ্ছে টেবিলে রাখা কাগজের দিকে, আর এবার তাকাচ্ছে সুটটায় পরা আদনান সাহেবের দিকে। রাফিন মনে মনে বহুবার বলেই ফেলেছে, এই ভদ্রলোকের ঝামেলা যত তাড়াতাড়ি শেষ করা যায় ততই নিজের জন্য মঙ্গল। কিন্তু ভদ্রতার খাতিরে কিছুই করতে পারছে না রাফিন। রাফিন তাড়াতাড়ি কাগজটা দেখে বলে, রহিম ভাই, নিলয়কে নিয়ে আসুন। আমি বের হয়ে আসি। সবাই আমার দিকে তাকিয়ে আছে, সবাই অবাক হয়ে তাকায়, কেবল রিশাদ বাদে। আমার সাথে থাকা লোকগুলো ভাবে কেমন বিশেষত্ব আছে এই ছেলের মধ্যে, যার জন্য এই প্রভাবশালী আদনান সাহেব তাকে ছাড়াতে এসেছে। কি সম্পর্ক ওর সাথে? কিন্তু কেউ কিছু জিজ্ঞাসা করার সাহস পায় না। আমি আসতে আদনান সাহেব বলে, নিলয়। সবাই আদনান সাহেবের কথা শুনে ওনার দিকে তাকায়, আর স্পষ্ট দেখতে পায় আদনানের চোখের কোণে পানি। আমি একটু মুচকি হাসলাম, কিন্তু আদনান সাহেব হাসে না। আমি আদনানের দিকে একবার তাকিয়ে রিশাদের পাশে দাঁড়িয়ে থাকা নেহার দিকে তাকিয়ে শুকনো এক হাসি দেই। তখন আদনান সাহেব বলেন, আরাফাতদের আমি দেখছি। না, তার কোনো দরকার নেই। রাফিন সাহেব আছেন তো, উনিই দেখবেন। আদনান সাহেব আর কোনো কথা বলে না, রাফিনের দিকে তাকিয়ে এক তীক্ষ্ণ দৃষ্টি দেয়। রাফিন বুঝে নিয়েছে তার কি করতে হবে। আদনান সাহেব আর দাঁড়ায় না, আমার দিকে একবার তাকিয়ে আদনান সাহেব সোজা থানা থেকে চলে যায়। আমিও ধীর পায়ে এগিয়ে এসে রাফিনকে বলেছিলাম না স্যার, আমি ম্যাচে গিয়ে ব্যান্ডেজ করে নেব। আমি আর কোনো কথা না বলে থানা থেকে চলে যাই। রাফিনের মনে হাজারটা প্রশ্ন আমাকে নিয়ে, কিন্তু সে প্রশ্নগুলো করার একদমই সুযোগ পায় না। তবে রাফিন জানে এখন তার কি করতে হবে। সোজা ভার্সিটি যেতে হবে, তারপর বাকিটা সেখানেই দেখা যাবে যে কি হবে। 4 জন পুলিশও জিপ গাড়িটা ভার্সিটির মধ্যে প্রবেশ করে। কিছু সময় আগে ঘটে যাওয়া ঘটনাগুলো এখন সবার মুখে মুখে, তাই পুলিশ আসবে এটাই স্বাভাবিক। আর সবাই জানে পুলিশ এসে আসামির বিরুদ্ধেই কথা বলবে, তাই সবাইকে আরাফের ভয়ে মিথ্যা কথা বলা ছাড়া কোনো উপায় নেই। কারণ রাত শেষে ঠিকই ভার্সিটিতে সবার আসতেই হবে। আর এটা সুযোগে স্থানীয় প্রভাবশালী লোকের ছেলেগুলো, দূরের ছেলেগুলো আর তার মেয়েদের নিয়ে যা ইচ্ছে তাই করবে। প্রতিবাদ করলে এই সমস্যা কমার থেকে দ্বিগুণ বেড়ে যায়। রাফিনের গাড়িটা যখন ভার্সিটির প্রাঙ্গণে এসে থামে, তখন সবাই সেদিকে তাকিয়ে আছে। আরাফ আর তার ছেলেপেলেগুলো ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছে। রাফিন সোজা সেখানে যায়। ওই ওঠ। আরাফের উদ্দেশ্যে বলা কথাটা আরাফ প্রথমে শুনেও খেয়াল করেনি, কিন্তু বাকিরা ঠিকই শুনে চুপ হয়ে যায়। রাফিন জামার কলার ধরে আরাফকে টেনে তুলতেই ভার্সিটিতে যেন তখন এক থমথমে পরিবেশ বহন করে। সবাই চুপ হয়ে এবং উৎফুল্ল হয়ে সেদিকে তাকিয়ে আছে। আরাফ হেসে দিয়ে বলে, অফিসার, আপনার বুকে সাহস আছে দেখছি, কিন্তু যেটা করছেন না এর ফল অনেক খারাপ হবে। কথাটা শেষ করতে রাফিন আরাফের গালে কষে চড় দেয়। আরাফের পাশে থাকা দলের ছেলেরা রাফিনের দিকে ছুটে আসে, কিন্তু আরাফ তা আটকে নেয়। আরাফ জোরে হেসে ওঠে। তখন রাফিন বলে, আজ শেষবারের মতো তোকে বলছি, এরপর আর যদি একটা স্টুডেন্টকে কোনো প্রকার ডার্ক করেছিস তোরা, তাহলে দেখিস আমার থেকে খারাপ কেউ হবে না। আরে অফিসার, এ অবধি কেউ কিছু করতে পারেনি, আর আপনি তো কোথাকার কোন পুলিশ? জাস্ট একটা ফোন কলে আপনাকে সোজা বিভাগ ছাড়া করে দিব। আইনের শিকলে হাত বাঁধা, না হলে তোকে এখানেই মেরে দিয়ে দিতাম। তোদের আজকেই থানায় নিয়ে থেরাপি দিতাম। কিন্তু তোদের পাস্ট হিস্ট্রি শুনে খারাপ লাগলো, তবে তোদের সাথে খুব দ্রুত আমার আবার দেখা হবে। মাথায় রাখিস, নিলয়ের সাথে যেটা করেছিস সেটার ফল তোদের হাড়ে হাড়ে টের পাওয়াবো আমি। স্যার, আমরা না দিলেও ক্যাম্পাসে অনেক আছে, তাদের কিভাবে ঠকাবেন? রাফিন শুধু একটা হাসি দিয়েই কথাটা বলে। রাফিন জানে আরাফ ওই এলাকার প্রভাবশালী একজন নেতার ছেলে, তাই বেশি ওভার রিয়াক্ট করলে লাশও তার পড়ে যেতে পারে। তবে রাফিন বলে, কি করে ঠেকাবো? পিছনে লাঠির ডান্ডা পড়লে এমনিই সব ঠান্ডা হয়ে যাবে। তোদের এসব নিয়ে কষ্ট করে ভাবতে হবে না, কেমন? রাফিন আর দাঁড়ায় না, সোজা চলে আসে। ক্যাম্পাস শুদ্ধ লোক রাফিনের দিকে তাকিয়ে আছে। এই 5 বছরের এরকম ঘটনা প্রথম ঘটল। কিন্তু আরাফ থেমে থাকার মানুষ না। ফোন বের করে তার বাবা ও চাচাকে সবটা বলল। ক্যাম্পাসের গেটের কাছে আসতেই নেহার সাথে রাফিনের দেখা হয়। রাফিন জিপ থেকে নেমে নেহার সামনে গিয়ে দাঁড়ায়। নেহা বুড়ুকুসকে তাকায় রাফিনের দিকে। রাফিন কোনো ভনিতা ছাড়াই বলল, আপনিও তো গিয়েছিলেন থানায় নিলয়কে দেখতে। আদনান সাহেবকে চেনেন? তাকে কে না চেনে? আরে আমি বলতে চাচ্ছি, নিলয়ের সাথে ওনার কি সম্পর্ক? আমিও জানি না।
মানে আপনার না ফ্রেন্ড? সেটাও জানি না। আরে ম্যাডাম, তাহলে দেখতে গিয়েছিলেন কেন? জানি না। উফ, জানেনটা কি? কিছু না। ওকে, নিলয়ের ঠিকানাটা দিন। সরি মিস্টার, সেটাও জানি না আমি। অ্যাকচুয়ালি আমার সাথে নিলয়ের এখনো কথাই হয়নি। ওকে আমার বিএফ মেরেছিল বলে দেখতে গিয়েছিলাম। নেহা চলে আসে। রাফিন বোকার মতো কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে আসে ভার্সিটি থেকে। নেহা ধীর পায়ে ক্যাম্পাসে গিয়ে যায়। আরাফ নেহাকে দেখে ডাক দেয়। নেহা সে দেখে যায়। আরাফের কাছে যেতে আরাফ বলে, তুমি নিলয়কে কেন দেখতে গিয়েছিলে? এমনি। এমনি মানে? কি সম্পর্ক তোমার সাথে ওর? আমি একটা জিনিস খেয়াল করেছি, ওকে কিছু বললেই তুমি বাধা দাও। কোথাও এমন নয় তো তুমি আর ও প্রেম করছো? আরাফের গালে নেহা একটা কোষে চড় বসিয়ে দেয়। আরাফ চোখ বড় বড় করে নেহার দিকে তাকিয়ে আছে। সবাইকে কি তোর মতো খারাপ মনে হয়? তোর মতো কি অন্যদের সাথে আমি প্রেম করে বেড়াবো? বেয়াদব ছেলে, কি মনে করিস হ্যাঁ তুই? অন্যদের সাথে প্রেম করবি আর সেটা আমি জানবো না? আর আমাকে ডেটিংয়ের জন্য ভালোবাসা শেখাতে আসিস, তাই না? নেহা কথাগুলো শেষ করেই গটগট করে হেঁটে ভার্সিটি থেকে বের হয়ে আসে। আরাফ গালে হাত দিয়ে নেহার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তখন শাফিন বলে, ভাই এটা কি হলো? সবটা হয়েছে ওই শালা নিলয়ের জন্য। ওকে পেয়ে নি, ওকে একেবারে মেরেই ফেলবো। ভাই, রাফিন আর নেহা দুজনেই আজ তোমাকে চড় মেরে গেল। সময় খারাপ যাচ্ছে, কাল থেকে জাগ বাড়িয়ে দে। আর এমনি ঘোষণা করে দে যে শালা পুলিশের কাছে কমপ্লেন করবে তাকে ভার্সিটি ছাড়া করব। আরাফের কথা মতো সোহাগ মুজিব সারা ক্যাম্পাসে কথাটা জানিয়ে দেয়। সবাই বুঝে নিয়েছে কাল থেকে তাদের কপাল অনেক খারাপ কিছুই ঘটতে যাচ্ছে। এদিকে রাফিন আমার মেসের সামনে দাঁড়িয়ে আছে। সেদিনের ঘটনার পর আমার মেস খুঁজে বের করতে রাফিনের সময় লেগেছে 15 দিন। রিশাদ মেসের সামনে দাঁড়িয়ে থাকা পুলিশ অফিসারের সামনে যায়। স্যার, আপনি এখানে? নিলয়ের সাথে কথা বলতে আসলাম। আচ্ছা, ভিতরে আসুন। রাফিন আমার রুমে আসে। এটা কোনো ম্যাচ বললে ভুল হবে, 5 তলা একটা বাড়ি। আমার মুখে ম্যাচ শুনে আমার ঠিকানা খুঁজে বের করতে অনেক বেশি সময় লাগে তার। এই পুরো বাড়িতে খুব একটা লোক নেই বললেও চলে। বাড়িটার ভেতরে একটা ছোট্ট চায়ের দোকান। একজন বয়স্ক লোক সেই দোকানে চা বিক্রি করেন। আর 2টো ফ্যামিলি থাকে নিচতলাতে, আর উপরের বাকি তলাতে কেউই নেই। সবটা জুড়েই আমার আর রিশাদের থাকার জায়গা। রাফিন যখন প্রবেশ করে তখন চারদিকে বেশ ভালোভাবে তাকাতে তাকাতে যায়। সিভিল ড্রেস পরা, তাই ফ্যামিলির লোকজন খুব একটা কিছু মনে করেনি। আমাদের ফ্ল্যাটে আসে, আমার রুমের কাছে আসে। দরজাটা খোলাই ছিল। রাফিন আর রিশাদ রুমে প্রবেশ করে। 2টো এসি, 2টো বেড, 2টো সিলিং, একটা 32 ইঞ্চি স্মার্ট এলইডি টিভি, বড় একটা ফ্রিজ, বেশ গোছানো পরিপাটি একটা বড় রুম। রাফিন হাবার মতো তাকে সবটা দেখে নিল। কারণ আমি নিজেই বলেছিলাম আমি গ্রাম থেকে এসেছি, খেটে খাওয়া গরিব বাপের ছেলে, বহু কষ্ট করে পড়াশোনা করতে এসেছি। তাহলে এত কিছু কীভাবে আসলো আর কোথায় পেলাম, এসব বিষয়ে ভাবছিল। রাফিনের মনের প্রশ্নগুলো বারবার ঘুরপাক খাচ্ছে। সে এসেছিল আদনান সাহেবের রহস্য বের করতে, আর এসে আরও বড় রহস্যে পড়ে যাবে তা সে ভাবতে পারেনি। রাফিন ভেবেছিল হয়তো ভাঙ্গাচোরা একটা ম্যাচ থাকবে, কুড়ে ঘরের মতো রুম থাকবে, কিন্তু না, সে যা ভেবেছিল তার কিছু এখানে নেই। এসব কিছু কি আমার নাকি রিশাদের, সেটাই মনে মনে ভাবছে। রাফিন বিড়বিড় করতে থাকে। কখন যে আমার সামনে এসে দাঁড়িয়েছে তা সে নিজেও জানে না। আমি তাকে প্রশ্ন করেই ফেললাম, আরে স্যার আপনি? নিলয়, কেমন আছো তুমি? তোমাকে দেখতে আসলাম। জি স্যার, ভালো। তা ভাবি কেমন আছে? ঝগড়া মিটেছে? রাফিন একটু হাসে, তবে অবাক হয়ে। আমার এখনো সেই কথা মনে আছে। সব ঠিক। তুমি কি আসলেই ভালো হয়ে আছো? জি স্যার। কিন্তু এমন পরিস্থিতিতে তোমার তো মানসিক চাপে থাকার কথা, মেন্টালি অনেক প্রবলেমও হওয়ার কথা। আসলে স্যার আমি মেন্টালি অনেক স্ট্রং তো, তাই। রাফিন ঘুরে বেড়ায় রুমে। রাফিনের মনে হাজারটা প্রশ্ন, কিন্তু কিভাবে শুরু করবে বুঝতে পারছে না। আমি জানি সে আমাকে কি জিজ্ঞাসা করবে। তা আমি বললাম, আদনান সাহেব আমাকে কেন ছাড়িয়ে নিয়ে এসেছিল সেটা জানতে এসেছেন? কারণ আমি ওনার গ্রামেরই ছেলে, আর এই বাসাটা ওনারই। আমাদের বাড়ির পাশে ওনার গ্রামের বাড়ি। সেখানে ওনার মা বাবা থাকেন, আর ওনাদের সাথে আমার মা বাবার দারুণ সখ্যতা। উনিও যান সেখানে, আর সেখান থেকে পরিচয় ওনার সাথে, ব্যাস আর কিছুই না। রাফিন এতক্ষণে সব বুঝতে পারে। আমার সাথে আরও কিছুক্ষণ কথা বলে চলে আসে সেখান থেকে। সে চলে যেতেই রিশাদ বলে, তুই ওনাকে মিথ্যে কেন বললি? মিথ্যে কি বললাম, গ্রামেই তো থাকতাম নাকি? আরে সেটা তো অনেক আগের কথা। বাদ দে। আরাফের কি খবর বল? নেহার সাথে ঝামেলা চলছে, তবে
যার করেছে খুব। গুড, এটার জন্যই তো আমার ভার্সিটিতে আসা। যত বেশি র্যাক করবে ততই সে এগিয়ে। এগিয়ে যাবে মানে? কোথায় এগিয়ে যাবে? মৃত্যুর দেশে। যাই হোক, ফোন দে তো মাসুমের কাছে। কেন? আরে দে না। নিলয়, তুই আবার শুরু করলি তো। আমি এখনই ফোন দিচ্ছি, তবে মাসুমের কাছে না। তাহলে কোথায়? আদ। আচ্ছা বাদ দে, ভার্সিটিতে যাব। কি? আমি আর কোনো কথা বলি না। বিছানায় বালিশে নিচে থাকা সিগারেটের প্যাকেট আর সিগারেট বের করে পকেট থেকে লাইটার নিয়ে চালিয়ে টানতে থাকি। রিশাদ এসে সিগারেট মুখ থেকে ঘেরে নিয়ে বাইরে ফেলে দেয়। আমি হাসতে থাকি। হাসিস কেন? আমি ভালো তো। রিশাদ আমার প্রশ্নের উত্তর দেয় না, কেবল দীর্ঘ একটা শ্বাস নিয়ে আমার পাশে এসে বসে। তারপর আমার দিকে তাকিয়ে রিশাদ বলে, দেখ নিলয়, কেউ না চিনলেও আমি তোকে ঠিকই চিনি। ভয় হচ্ছে রাফিন আরাফদের শাসি এসেছে বলে। এবার নিশ্চয় খুব বড় রকমের ঝামেলা হবে। তুই এখান থেকে চলে যা, তোর এই বাড়িও বেচে দে, আমিও চলে যাব। আরে ভাই কি যে বলিস, চল আদনান সাহেবের কাছে যাই। কেন? না, ওনার কাছে যাব না, ওনাকে দেখলে আমার ভয় করে। আচ্ছা ফোনটা দে, মাসুমকে কল দেব। কেন? ঝামেলা করবি বলে? না দিবি তো, প্রমিস ঝামেলা করব না। ওকে। আমি মাসুমকে কল দেই। প্রথমবার রিং হতেই রিসিভ করে মাসুম। ভাইয়া বলো। আরাফের উপর নজর রাখবি। কোন দেশের টপ রকস্টার? দূর, সাধারণ একজন র্যাগার। ও বুঝতে পারছি। আচ্ছা। আমার থেকে রিশাদ ফোন কেড়ে নিয়ে বলে, মাসুম, একদমই না। জানিস তো আদনান সাহেব কি বলেছিল? তোর জন্য ঝামেলা বাঁধবে শিওর। সরি রিশাদ ভাই। মাসুম ফোন কেটে দেয়। সে আমার কথা মতোই কাজ করবে, রিশাদের না। রিশাদ কেবল ভয় পাচ্ছে আরাপ আমাকে মারবে সেটার জন্য। রিশাদ ভয় পাচ্ছে অন্য জায়গাতে। 2 দিন পর আমি কাঁধে ব্যাগ ঝুলিয়ে ধীর পায়ে ভার্সিটি প্রবেশ করি। তখনই কেউ একজন আমার ব্যাগ টেনে ধরে। পেছনে তাকিয়ে দেখি নেহা দাঁড়িয়ে। কেমন আছো? জি ভালো, আপনি? আমিও ভালো। নেহার আমি হেসে হেসে কথা বলছি, ঠিক তখনই কেউ একজন পেছন থেকে আমার মাথায় গাঁটটা মারে। আমি ঘুরে তাকাই, দেখে আরাপ ও তার লোকজন আমার পেছনে এসে দাঁড়িয়েছে। আসসালামু আলাইকুম ভাই। তুই সুস্থ হয়ে এসেছিস? জি ভাই। আচ্ছা চল। কোথায় ভাই? শালা আবার প্রশ্ন করিস? চল শালা এখনই। আরাফও কোথাও যাবে না। কেন, কষ্ট হচ্ছে? ও তো যাবেই, বাট যাওয়ার পর কি হবে সেটা যে জানে না। আর আমাদের ব্যাপারে নাক গলিও না, না হলে তোমার ওই সুন্দর মুখ আর সুন্দর থাকবে না। আরাফ, তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। সীমা এখন ছাড়াবো? তোর গায়ে হাত দিয়ে প্রেম করতাম বলে একদিন তোর গায়ে হাত দিতে দিস নাই। আজ সব্বার সামনে তোকে চুবু খাবো, দেখি কে বাঁচায়। কথাটা শোনার সাথে সাথেই নেহা কষে আরাপের গাড়ি চল বসিয়ে দেয়। তারপর আমার দিকে তাকিয়ে বলে, তুমি কিরকম ছেলে? হ্যাঁ, তোমার সামনে একটা মেয়েকে অপমান করে তুমি কিছু বলতে পারো না? ঠোঁটা আরাফের পায়ের নিচেই ছাড়ে নেহা। তারপর হনহন করে চলে এসে সেখান থেকে। আরাফ মুচকে এসে আরাফ আমার কলার ধরে টানতে টানতে নিয়ে যায়। ভার্সিটির সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। আমি কারোর দিকে তাকানোর সুযোগ পাচ্ছি না, কেবল বারবার বলছি, ভাই আমাকে ছেড়ে দেন প্লিজ। আমি কি ক্ষতি করেছি আপনার? আমাকে দয়া করে ছেড়ে দেন ভাই প্লিজ। আমার কোনো কথা সে শোনে না। ক্যাম্পাসের ঠিক মাঝখানে একটি জামরুল গাছের গোল চত্বরে নিয়ে যায় আমাকে। ভার্সিটির সব স্যার ম্যাম আর স্টুডেন্টরা এক দৃষ্টিতে তাকিয়েছে সেদিকে, কিন্তু কেউ আমার সামনে এসে আমাকে বাঁচানোর চেষ্টা করছে না। কজন ছাড়া বাকি সবার মুখে এক প্রকার দুশ্চিন্তার বিষণ্ণের ছাপ। আরাফেরা গোল চত্বরে গিয়ে বসে, আর আমি ওদের সামনে দাঁড়িয়ে আছি। ওই কুত্তার বাচ্চা, পুলিশের কাছে নালিশ দিতে খুব মজা না? আমার নামে বিচার দিয়েছিস, তোর কত বড় সাহস আমি দেখতে চাই। কি ভেবেছিলি তুই পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যাবে? ডাক শালা তোর পুলিশকে, দেখি ওর কত সাহস আমাকে ধরে নিয়ে যায়। শালা মা। ওরা সবাই হো হো করে হাসতে থাকে, হাসতেছে যেন মাটিতে গড়িয়ে পড়বে এমন অবস্থা। আমি শুকনো মুখে তাকাই ওদের দিকে, কোনো কথা বলছি না। কেবল আমি বুঝতে পারছি আজ আমার সাথে খারাপ কিছুই হবে। তাই আমি খাদো মুখেই বললাম, ভাই আমাকে মাফ করে দিন। আমি পুলিশের কাছে কিছুই বলিনি, আর কোনোদিন পুলিশের কাছে যাব না। আমাকে এবারের মতো ছেড়ে দেন ভাই, আমি কিছুই জানি না। আমার কথা শুনে সাপিন এসে আমার গালে সজোরে একটা চড় বসিয়ে দেয়। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকি। সাপিন চড় দিয়ে উচ্চস্বরে গালি দেয় আমাকে। শালা কি মনে করছিস? আমরা কি গাধা? তোর জন্য প্রথমবার পুলিশ এসে ভাইকে মারছে,
আবার বলিস কিছুই জানোস না, পুলিশকে কমপ্লেন করিস নাই। তাহলে পুলিশ জানে কি করে তোরে আমরা জাগ দেই? জার্গের কি দেখেছিস এই কয়দিনে? এইবার দেখবি শালা। সাপিন ঠিক কইছস। ওই ফকিন্নির সামনে হাঁটু মুড়ে বসে কান ধরে থাক শালা। আমি দাঁড়িয়ে থাকি, গালি শুনে মুখটা একদম লাল হয়ে গেছে। কখন যে চোখ থেকে পানি গড়িয়ে এসেছে একদম খেয়ালই করিনি। আমি মারগুলো ঠিকই সহ্য করে নিচ্ছি, কিন্তু গালিগুলো একদম হজম করতে পারছি না। আরও বেশি সোজা তলপেটে একটা লাথি দেয়। আমি কাত হতেই মুজিব এসে আমার -1.5 পাওয়ারের চশমা খুলে নিয়ে নিজের জায়গা থেকে বসে। আমি কোকাতে কোকাতে কাত হয়ে বললাম, ভাই আমার চশমাটা দিন প্লিজ। চশমা ছাড়া কিচ্ছু ঠিক দেখতে পারি না ভাই, ঝাপসে হয়ে আসে, প্লিজ ভাই দিন চশমাটা। মুজিব আমার চশমাটা কনভার্সের নিচে ফেলে মট করে ভেঙে দেয়। আমি ঝাপসা চোখে সেদিকে তাকিয়ে থাকি। হঠাৎ আমি খেয়াল করি কে যেন আমার গায়ে পিছন থেকে এক গাদা পোড়া মোবিল ও গোবর পচা ঘোলা ঢেলে দিয়েছে। আমি এবার বসে পড়ি। পিছনে থাকা আরাফের ছেলেপেলেগুলো এক এক করে সামনে বসতে থাকে। অনেকগুলো একসাথে জমা হয়। 10 থেকে 15 জন ছেলেরা আমাকে এখন বাজেভাবে র্যাক দিতে প্রস্তুত। আমি কোনো রকমে চোখ থেকে মোবিল মুছে সামনে তাকাই। এতক্ষণ আমার চোখ দিয়ে পানি পড়তে শুরু করেছে। আরাফ বলে ওঠে, শালা ঝাপসা দেখো, মেয়েদের সামনে দুটো ওই জিনিস দেখতে পাও? ভাই কি সে কন, ওটা তো কানা মানুষও টের পায়। আর ভার্সিটির মেয়েরা তো একটাও বরকা পরে না ভাই, সবাই গেঞ্জি আর টি শার্ট পরে আসে। এই কারণেই তো দেখতে পুরো ঢাকার পরিবহনের সামনে লাইটের মতো লাগে ভাই। এই জন্য লেখক বলেছে ভার্সিটির মেয়েদের দেখলে আমার থাক ভাই কমুনা। ওরে চান্দু, তুমি তো দেখি সব খবর রাখো। মাঝখান থেকে কথা কইয়া লজ্জা দেবেন না ভাও, লজ্জা পাইতেছি। আহারে লজ্জাবান পুরুষ, কিন্তু তুই দেখোস আমাদের নিলয় দেখে না রে, সে ঝাপসা দেখে। ভাই, সে এই মাইয়াগুলার হেডলাইটগুলো শীতের সকালে কুয়াশার মতো দেখে। কিরে মুজিব, তুই আজকাল বেশি দেওয়ানা হয়েছিস, সব খবর একদম খাওয়ার আগে বলে দিচ্ছিস। ভালো উন্নতি হয়েছে তো। জি করব ভাই, ভার্সিটির পুল না আমরা, তো আগে এরম ছিলাম না তো। তোমার লগে থাইকা শিখা গেছি। অহন রাতে ভিডিও না দেখে ঘুমাইতে ভালো লাগে না। ওরে বাবা, তা খালি ভিডিও দেখিস নাকি বাস্তবে কিছু করস? কি যে কোন ভাই আপনারা, বাস্তবে তো আবার বলা লাগে। জিএফ এর অভাব আছে নাকি? বেশ কিছুক্ষণ ওদের মধ্যে কথা হতে থাকে। সবাই সবার কথা শুনে আসতে লাগলো বেশ জোরেই। আমি কেবল ঠায় বসে আছি। আরাফ আমার দিকে তাকিয়ে বলে, ওই এবার কান ধরে কয়েকবার উঠবোস কর। একদম ভাব নিবি না, তোর ভাব দেখানোর জন্য এখানে কেউ নেই। যেটা বলছি সেটাই কর, না হলে তোর খবর আছেই। আমি কান ধরে উঠে দাঁড়িয়ে যখনই বসতে যাব তখনই শুনতে পাই, ভাই প্লিজ ওকে ছেড়ে দাও, ওর কোনো দোষ নাই, আমি সব পুলিশকে বলেছিলাম। কথাটা শোনার সাথে সাথে আমি পিছনে দাঁড়িয়ে থাকা ছেলেটা সামনে আসে। নীলে দেখে এটা রিশাদ, কিন্তু ও এখানে আসবে আমি সেটা জানি না। হঠাৎ আরাপ এসে হৃদয়ের গালে চড় দিয়ে বলে, ওই তুই আমাকে আপনি বলে সম্বোধন করলি না কেন? আরাপের কথা শুনে রিশাদ আমার দিকে তাকায়। আমি মোবিল মুখে সামান্য এক প্রশস্ত হাসি দিয়ে রিশাদকে ইশারা করে আপনি বলতে রিশাদ মাথাটা নিচু করে নেয়। আমি ভেবেছিলাম রিশাদ এই বুঝি বলবে নে শুরু কর, কিন্তু না, এমনটা হয়নি। রিশাদ প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায় আমার দিকে। আর এদিকে রিশাদ ভাবে আমি হয়তো বলবো রিশাদ উঠে দাঁড়া, আমি দেখছি, কিন্তু না, এমন হয়নি। অবশ্য আমাকে সব কিছু থেকে বিরত রাখার দায়িত্বটা রিশাদেরই। সরি ভাই, ভুল হয়ে গেছে। তোর ভুলের শালা কিভাবে সম্মান দিতে হয় শিখিস নাই? শিখবি কি করে? তোর বাসেরটা তো সম্মান দেয় না। মুজিব যা। কোথায় যাব ভাই? তুই আর সোহাগ মিলে দুটো মেয়েদের জামা আর প্লাজো ম্যানেজ করে নিয়ে আয়। শালা দুইটারে এক্ষণে পরিয়ে দিয়ে পুরো ক্যাম্পাস ঘুরাবো। প্লিজ ভাই, এটা করবেন না, আমরা তো পড়তে এসেছি, আপনাদের সাথে তো কোনো শত্রুতা নেই আমাদের। কি বলতে চাইছিস? আমরা এই শত্রুতা করছি? আমরা কি খারাপ তবে? না ভাই, আমি সেটা বলিনি। চুপ ভাই, হারামি দুইটারে মেয়েদের জামা পরিয়ে বেশ্যাপল্লীতে ছেড়ে দিয়ে আসি চলো। ঠিক বলেছিস, ওদেরকে ওখানেই মানাবে ভালো। আজ বুঝবে মজা। পুলিশদের কাছে আমাকে নিয়ে বলা। ভার্সিটির সবাই হা হয়ে তাকিয়েছে সেদিকে, কেউ কিছু বলছে না। অবশ্য কারো বলার সুযোগ আর সাহসও নেই। এদিকে এক স্যার ওদেরকে এভাবে কাজে বাধা দিয়েছিল বলে সেদিন ওই স্যারকে মেয়েদের জামা পরিয়ে কলকার্স এলাকায় ছেড়ে দিয়েছিল।
এরপরে স্যারকে আর ভার্সিটিতে দেখা যায়নি। মুজিব আর সোহাগ দুটো মেয়েদের কাপড় নিয়ে আসে। ওই যা তোরা, বেটা দুটোকে ধর। আরাপের কথা মতো সবাই এসে দুজনকে ধরল। রিশাদ বেশ নিজেকে সারানোর চেষ্টা করছিল, কিন্তু সাবিন এসে চট দেওয়ার পর রিশাদ থেমে যায়। অবশ্য থামার আগে আমার দিকে তাকিয়েছিল। আমি তাকে চুপ থাকতে বলি। রিশাদ এবার থেমে যায়। আমাকে আর রিশাদকে মেয়েদের পোশাক পরায় তারা। কিরে মুজিব, কিছু বলিস না কেন? কেমন লাগছে দেখে বল। ভাই, নীলনাইরে তো পুরো ওই যে কে আসে না, এই যে টেনিস খেলে নিগ্রো একটা মেয়ে, তোর নাম ভুলে গেছি, ওটার মতো লাগছে। আর ওই রিশাদকে তো বস পুরো শাকিরার মতো লাগছে। ওরে বাপরে, তুই তো দেখি বেশ কিছু জানিস। আচ্ছা চল, নাগিন গিন গিন ড্যান্স দেই ওদের সাথে। চুপ শালা, আমি ভিজে আলোক ভার্সন দেব। এক একটা মাল সেই মাল লাগছে বস। মুজিব, বেশি পাকনামো হচ্ছে, চল ওদেরকে জায়গা মতো নিয়ে যাই। আমাকে আর রিশাদকে ধরে যখন ক্যাম্পাস থেকে বের করতে যাবে, তখনই পুলিশের জিপ দেখতে পায় সবাই। মুজিব, সোহাগ আর বাকিরা সবাই আরাবের পিছনে গিয়ে দাঁড়ায়। আরাব দেখে রাফিন তার দিকে এগিয়ে আসছে। এসব কি হচ্ছে এখানে? স্যার, ওরা আবার নিলয়কে জার্গো করেছে। ভাগ্যিস আসার সময় বলে এসেছিলে, না হলে খুব খারাপ হয়ে যেত। স্যার, যে রাস্তা দিয়ে এসেছেন সোজা সেদিক দিয়ে চলে যান, না হলে কি? যা বলছি তাই করুন। আরাব কথাটা শেষ করতেই রাফিন আরাফের গালে একটা চড় বসিয়ে দেয়। সাফিন তেরে আসতেই আরাব থামিয়ে বলে, দিনে দুপুরে পুলিশ মেরে কোনো লাভ নেই, যা হবে আজ রাতেই। সাফিনের কথাটা আরাব আস্তে করে বলে। তারপর রাফিনের দিকে তাকিয়ে আরাব ভদ্রতার দৃষ্টিতে বলে, সরি স্যার, ভুল হয়ে গেছি, আর কখনো যা করব না। আমাদের প্লিজ মাফ করে দিন, প্রমিস করছি আর কখনো এমন করব না। এবার আমাদেরকে ছেড়ে দিন, এর পরের বার এমন হবে না। তোরা কখনো ভালো হবি না। তোদের মত বেয়াদব ছেলের জন্য ঢাকা নয়, সব স্থানের ভার্সিটিতে বহিরাগত ছেলে মেয়েরা ঠিকভাবে পড়াশোনা করতে পারে না। সরি স্যার, বুঝেছি, আর হবে না। আরাবেরা চলে যায়। আমি আর রিশাদ সেখানে দাঁড়িয়ে থাকি। তখন রাফিন বলে, যা এখন, পরের বার কিন্তু আর ছাড়বো না। বাড়িতে যাও, আর কখনো ওরা তোমাদের জ্বালাবে না। হাসো কেন? স্যার, ও মনে হয় পাগল হয়ে গেছে। মানসিকভাবে এত চাপ সে সহ্য করতে পারেনি, তাই। স্যার, আসি, ধন্যবাদ। আমাকে নিয়ে রিশাদ চলে যায়। রিশাদ আমাকে বলে, তুই কেন ওনার সামনে হাসছিলি? ওরা আবার এক করবে তাই শুনে হাসি পেল। তুই তো বেশি বুঝিস। আর পারছে না রিশাদ, কি এভাবে সহ্য করতে পারছে না। বাদ দে। শুনশান পরিবেশ, চারদিকে ঝিঝি পোকার শব্দ। চারপাশে নীরবতা ভেদ করে মাঝে মাঝে শাঁ শাঁ করে গাড়ি চলার শব্দ শোনা যাচ্ছে। মেইন রাস্তা থেকে অনেকখানি দূরে তিনজন ছেলে দাঁড়িয়ে, হাতে রিভলভার। ওই তিনজন ছেলের সামনে পায়ে দড়িয়ে বাঁধা একজন লোক বসে আছে। গায়ে প্রচণ্ড রকম রক্ত জমাট বাঁধার চিহ্ন, আর গাল বেয়ে মাথায় লোহার রড দিয়ে মারা ক্ষত স্থান থেকে রক্তের স্রোত নিচে গড়িয়ে পড়ছে। হাঁটু বাজে বসে থাকা লোকটা বারবার মৃদু চিৎকার করে বলছে, আমাকে ছেড়ে দে, কিন্তু কেউ তার কথা শুনছে না। সবটা যেন অন্ধকারাতে ঝিঝি পোকা শব্দের সাথে মিলিয়ে যাচ্ছে। তারপর হঠাৎই ঠাস করে একটা গুলির শব্দ শোনা গেল। ভয়ে সব আটকে উঠল। শুকনো পাতার মর্মর শব্দকে সঙ্গী করে আর ঝিঝি পোকার বিদঘুটে শব্দকে উপেক্ষা করে জোড়া পা যেন সামনের দিকে এগিয়ে আসতে লাগলো। তারপর সবটা যেন ধোঁয়াশা। আরাব, মুজিব আর সোহাগ দাঁড়িয়ে আছে ছোট্ট একটা গলিতে। অপেক্ষাতে আছে একটি বড় সুযোগের। কখন সেই বহু প্রতীক্ষিত অপেক্ষার বৃষ্টি নেহা বাড়ি থেকে বের হবে। রাতটা তখনও গাঢ় হয়নি। আরও ভালো করেই জানে নেহা রাত কটার সময় বাড়ি থেকে বের হয়ে তার পাশের বাড়ি মানে ছোটো কাকার বাড়িতে যায় তার কাজিনদের সাথে গল্প করতে। এটা নেহার প্রতিদিনকার রুটিন। আর নেহাকে যেতে হবে গলি দিয়েই, যেখানে দাঁড়িয়ে আছে আরাব, মুজিব আর সোহাগ। ভাই, আসছে না কেন? কটা বাজে? এই তো ভাই, 9টা বাজে প্রায়। রেডি হওয়া এক্ষুনি, সে আসবে। ভাই, কিছু মনে না করলে তোমার পরে আমি কিন্তু করতে চাই। আর আমি আগে আসুক, তারপর ওকে তুলে নিয়ে যাবই, কেউ বাঁচাতে পারবে না। তবে তোমার পরেই আমি সুযোগ চাই। শয়তান একটা। ওই চুপ চুপ, নেহা আসছে। নেহার মন খুব খারাপ। গতকাল ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে নেহা অনেকটাই চিন্তিত। বারবার আমার কথা অকারণে তার মনে চলে এসছে। নেহা অজান্তে আমার কথা ভাবছে। বারবার নেহার এটা মনে হয়েছে, আদনান সাহেবের সাথে আমার কি সম্পর্ক। দেখতে ইনোসেন্ট মনে হলেও আমার চোখে এক ধরনের হিংস্রতা আছে, যারা ফের র্যাগের সময় সে খেয়াল করে।
কিন্তু সে কিছুই বলে না। নেহা এসে ভাবতে ভাবতে আরবদের খুব কাছে চলে আসে। হঠাৎই নেহা খেয়াল করে পেছনে কারো পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। নেহা থেমে পিছনে তাকিয়ে দেখে মুজিব দাঁড়িয়ে আছে। নেহা থতমত খেয়ে এক প্রকার চমকে উঠে জিজ্ঞাসা করে, কি ব্যাপার মুজিব ভাই, তুমি এখানে? নেহার কথার কোনো প্রত্যুত্তর করে না মুজিব। মুজিবের দৃষ্টি নেহার মুখ থেকে বুক অব্দি সীমাবদ্ধ। নেহা সেটা খেয়াল করে নিজেকে সামলে মুজিবকে কিছু বলতে যাবে, তখনই পিছন থেকে শুনতে পায়, হাই জানো, কেমন আছো? নেহা চমকে ওঠে, ঘুরে তাকিয়ে দেখে আরাপ আর সোহাগ দাঁড়িয়ে আছে। নেহা একটা বড় ঢোক গেলে পরিস্থিতি কিঞ্চিত বুঝতে পেরে চিৎকার দিতে যাবে, তখনই আরাপ বলে, নেহা সরি, আমি ভুল করেছি। আমি বুঝতে পেরেছি তুমি আমাকে সত্যিকার অর্থে ভালোবাসো। আই এম সত্যি সরি বলছি সব কিছুর জন্য। আমাকে মাফ করে দাও, আবার ফিরে এসো আমার কাছে। কথা দিচ্ছি তোমাকে কোনো প্রকার অসম্মান করবো না। নেহা কিছু বলতে পারেনি আর। পেছন থেকে মুজিব অজ্ঞান আর স্প্রেজনিত রুমাল নেহার মুখে চেপে ধরে। তারপর নেহাকে আড়াফেরা ধরে গাড়িতে তুলে নিয়ে যায়। শুনশান পরিবেশ, চারদিকে ঝিঝি পোকার শব্দ, চারপাশে নীরবতা ভেদ করে মাঝে মাঝে শাসা করে গাড়ি চলার শব্দ শোনা যাচ্ছে। মেন রাস্তা থেকে অনেকখানি দূরে তিনজন ছেলে দাঁড়িয়ে, হাতে রিভলভার। ওই তিনজন ছেলের সামনে পায়ে দড়ি বাঁধা একজন লোক বসে আছে। গায়ে প্রচণ্ড রকম রক্ত জমাট বাঁধা চিহ্ন, আর গাল বেয়ে মাথায় লোহা ডর দিয়ে মারা ক্ষত রক্তের স্রোত নিচে গড়িয়ে পড়ছে। হাঁটু ভাজে বসে থাকা লোকটা বারবার মৃদু চিৎকার করে বলছে, আমাকে ছেড়ে দে। কিন্তু কেউ তার কোনো কথা শুনছে না। সবটা যেন অন্ধকারাতে ঝিঝি পোকা শব্দের সাথে মিলিয়ে যাচ্ছে। তারপর হঠাৎই ঠাস করে একটা গুলির শব্দ শোনা গেল। ভয় সব আটকে উঠল। শুকনো পাতার মর্মর শব্দকে সঙ্গী করে আর ঝিঝি পোকার বিদঘুটে শব্দকে উপেক্ষা করে কয়েক জোড়া পা যেন সামনে এগিয়ে আসতে লাগলো। তারপর সবটা যেন ধোঁয়াশা। রাফিন দেখতে পায় চারজন লোক কালো পোশাক পরা তার পিছনের দিকে আসছে, আর তাদের হাতে একটা করে পিস্তল। কিন্তু রাফিন তাদের কাউকে কোনোদিন দেখেনি। একদম অপরিচিত চারজনেরই মুখ। অবশ্য রাফিন তাদের মুখ দেখতেও পারছে না। পুরো মুখে লম্বা করে বড় মাথায় টুপি ঝোলানো, যেটা বড় রেনকোটে থাকে। রাফিনের কাছে আসতে চারজন রাফিনের পিছনে সোজা সারিবদ্ধ হয়ে দাঁড়ালো। রাফিনের মনে পড়ে একটা গুলি শব্দ হয়েছিল, কিন্তু গুলিটা কার বা কোথায় লেগেছে রাফিনের তা একদমই খেয়াল করা হয়নি। রাফিন জ্যোৎস্না রাতে গাছের ফাঁক দিয়ে ধেয়ে আসা মৃদু চাঁদের আলোয় খেয়াল করে তার সামনে তিনজন লোকের মধ্যে একজন মাটিতে পড়ে আছে, আর ওদের দুজনকে ঘিরে ওদের পেছনে আরও চারজন। রাফিন স্পষ্ট দেখতে পায় রাফিনকে যারা মারতে এসেছিল তারা হলো আরাফের লোক, শাফিন, শাওন আর রাহিল। আর যে গুলি খেয়ে পড়ে আছে সে হলো রাহিল। শাফিন এতক্ষণে পালিয়ে যায়নি, তার কারণ ওদের পেছনে অচেনা আগন্তুক দাঁড়িয়ে। তোর নাম শাফিন? রাফিনের পেছনে থাকা সবার মধ্যে নেতা গোছের আগন্তুককে এক ব্যক্তি কথাটা বলল। শাফিন সেই মুখের দিকে তাকায়, কিন্তু মুখটা ঢাকা, তাই সে কাউকে দেখতে পেল না। জি জি ভাই, আমার নাম সাফিন। তোতলাচ্ছিস কেন? তোর নাম শাফিন সেটা জানি, তুই থাকিস কোথাও সেটাও জানি, তোর জন্মসাল, তারিখ, মাস, কি করিস, কোথায় কোথায় যাস, সকালে কি ব্রেকফাস্ট করিস, কখন বাথরুমে যাস, সবটাই জানি। ও আপনারা কারা? মৃত্যুদূত। এটা দেখেছিস? ফয়েন 56 পুরো লোডেড। তোকে মারার অনুমতি নেই, না হলে ডেঞ্জার বয়েজ গ্যাংয়ের কাছে এ অবধি কেউ বেঁচে ফেরেনি। তবে ভালো হয়ে যা, লাস্ট ওয়ার্নিং, যা। শাফিন কয়েকবার ঢোক গেলে চোখ বড় করে আগন্তুকের দিকে তাকায়। মনে মনে কয়েকবার সে বলে ফেলেছে, কীভাবে আমি এই গ্যাংয়ের সামনে পড়লাম। এই গ্যাং তো সহজে কারোর সাথে শত্রুতা করে না, আর যার সাথে শত্রুতা করে তাকে মেরে ফেলে। আমাকে মারবে? শাফিন ধপ করে হাঁটু মুড়ে বসে যায়। ভাই, আমার ভুল হয়ে গেছে, আমি কোনোদিনও আর কোনো কিছু করব না। আমি আপনাদের গ্যাংয়ের অনেক নাম শুনেছি, কিন্তু কোনোদিন দেখিনি। আমি এটাও জানি আপনারা কিভাবে মারেন। প্লিজ ভাই, আমাকে মারবেন না, আমি কখনো আর কিছু করব না। তোকে বললাম না মারবো না, তুই যা। 5 সেকেন্ডের মধ্যে এখান থেকে চলে যাবি, না হলে মেরেই ফেলবো। শাফিন আর শাওন দৌড়ে চলে যায় এখান থেকে। শাফিন ভেবেছিল পেছন থেকে তাদের গুলি করা হবে, কিন্তু না, সেরকম হয়নি। তাই শাফিন খুশি হলেও কপালে বেশ বড় রকমের চিন্তার ছাপ। হ্যালো মিস্টার রাফিন, আপনিও চলে যান, তবে হ্যাঁ, আজকের এই রাতের কথা আপনি ভুলে যাবেন, মনে করার একদমই চেষ্টা করবেন না। আর ধন্যবাদ। রাফিনকে বসা থেকে তুলে হাত পা থেকে দড়ি খুলে অচেনা লোকগুলোর মধ্যে থেকে সে আগন্তুক লোকটি কথাটা বলে। তারপর আর না দাঁড়িয়ে সোজা চলে আসে তারা। রাফিন সেখানে দাঁড়িয়ে হা হয়ে যায়, কারণ তার এত কাছে এসেও সে ডেঞ্জার বয়েজ গ্যাংকে ধরতে পারল না। সারা বাংলাদেশ প্রশাসন খুঁজে বেড়াচ্ছে এই গ্যাংকে,
অনেক অফিসারদের মনে এই ডেঞ্জার বয়েজ গ্যাং নিয়ে নানা রকম চিন্তা, কিন্তু এরা আসলে খারাপ না। রাফিন বন থেকে বের হওয়ার পুরো সময় ধরে কেবল এই গ্যাংকে নিয়ে ভেবেছে। খুব স্পিডে গাড়ি চলছে, শাসা করে গাড়ির শব্দ যেন বিকট হয়ে আদর্শ এক ঘুমন্ত নারীর ঘুম ভাঙিয়ে কানে এসে প্রবেশ করছে। ঘুমন্ত মেয়েটা নেহা, মুখে কাপড় বাঁধা, গাড়ির ভেতরটা পুরো অন্ধকার। কয়েক মিনিট লাগলো নেহা কোথায় আছে সেটা বোঝার জন্য। তারপর ওর সাথে কার আছে সেটা বুঝে নিল। আরব, মুজিব আর সোহাগ। নেহা চিৎকার দিতে পারছে না, কারণ ওর মুখে শক্ত করে কালো কাপড় বাঁধা। কেবল মুখ দিয়েই শুধু গঙ্গানি শব্দ শোনা যাচ্ছে। আরব বুঝে গিয়েছে নেহার চেতনা ফিরে এসেছে। ঘুমের এক্সপ্রে অনেকখানি সময় ধরে কাজ করেছে, না হলে এতক্ষণে অনেক সমস্যা হতোই নেহাকে নিয়ে। আর একটু অপেক্ষা করো জানো, তোমাকে আমরা রাজপ্রাসাদে নিয়ে যাব। তারপর সেখানে অজস্র সুখ আর সুখ, মজা হবে, মাস্তি হবে। আমাকে চড় আর অপমান করার মজাটা তোমাকে বোঝাবো জান। নেহার মুখে কোনো কথা বেরোচ্ছে না। শব্দহীনভাবে নেহা বারবার বলেই চলেছে, আমাকে ছেড়ে দাও প্লিজ। কিন্তু নেহার সে বলা কথাগুলো বাইরে বের হচ্ছে না। কেবল চোখ দিয়ে নোনা পানি গড়িয়ে পড়তে লাগলো। হঠাৎ করে নেহা খেয়াল করে কোনো একজোড়া হাত তার স্পর্শকাতর জায়গা ছোঁয়ার জন্য খুবভাবে এগিয়ে আসছে তার দিকে। নেহা আবার ছটফট করতে লাগলো। ঝাঁকুনিতে হাত দুটো নিচে নেমে গেল। চোখ বেয়ে অজস্র পানির মৃদু স্রোত বেয়ে পড়ছে। আবারও কয়েক মিনিট পর সেই জোড়া হাত উপরের দিকে উঠে আসতে লাগলো। নেহা কিছুই করতে পারছে না। আবারও ঝাঁকি দিল, কিন্তু এবার সে হাত দুটো সরে গেল না। নেহা ঘুরে তাকিয়ে দেখে মুজিব তাকে পেছন থেকে চাপড়ে ধরে আছে, আর তারই হাত দুটোর গন্তব্যের খুব কাছে আসতেই দম করে গাড়িটা ব্রেক করলো। আরব সহ গাড়িতে থাকা সবাই প্রায় হুমড়ি খেয়ে সামনে ঝুঁকে গেল। আরব ড্রাইভার রতনকে বলল, ওই সালাম মাদা, তোর সমস্যা হয়েছে? ব্রেক মারলি কেন? মরে যেতাম যদি সালা বলা। সরি ভাই, সামনে কে যেন দাঁড়িয়ে আছে। মুজিবের মেজাজ বেশ খারাপ। বহুদিনের ইচ্ছে পূরণ হতে যাওয়ার ঠিক কয়েক সেকেন্ড আগে এমন বাধা পাবে মুজিব তা ভাবতে পারেনি। প্রচণ্ড রকম বিরক্তি নিয়ে বলে, আরব ভাই সামনে দাঁড়িয়ে থাক, ছেলেকে আমি দেখছি। পুরো মেজাজটাই খারাপ করে দিল। আমার নিচের সমস্যা হচ্ছে, ঠান্ডা হচ্ছে। মেশিনটা আমাকে দিন, আমি ওর দিয়ে আসি। নেহা যেন প্রাণ ফিরে পেল। বাইরে কি হচ্ছে নেহা একদমই জানে না। কেবল গাড়ির সামনে হেডলাইটে নেহা স্পষ্ট দেখতে পায় লম্বা টুপি ঝুলিয়ে পেছনে হাত বেঁধে কে যেন মাথাটা একদম নিচু করে দাঁড়িয়ে বাইকের সামনে। এই একজন লোকের জন্য মুজিবের মতো কুত্তার বাচ্চার হাত থেকে ও সম্মানটা বেঁচে গেল হয়তো। নেহা অনেক খুশি হলেও চিন্তার ছাপ তার যায়নি। মুজিব গাড়ি থেকে নামে, আর আপার সোহাগ তার পেছনে নামে। নেহা গাড়িতে একা, কেবল ড্রাইভার সিটে বয়স্ক রতন কাকু বসে আছে। রতনলাল নেহাকে খুব ভালো করেই চেনে, কারণ বহুবার আরাফের সাথে নেহাকে সে দেখেছে। রতনলালের কাছে নেহা তার মেয়ের মতোই, সবসময় নেহাকে সে মা বলে ডেকেছে। এমন কিছু হোক রতনলাল একদমই চাচ্ছিল না, তাই হঠাৎ পথে বাধা পড়তেই দুজনে একটু খুশি। রতনলাল নেহার মুখ থেকে কাপড় খুলে দেয়। তখনই তারা শুনতে পায় ঠাস করে একটা গুলির শব্দ, আর গুলিটা মাথা ভেদ করে সোজা আরাফের গাড়ির কাছে এসে লেগে কাজ ভেঙে যায়। নেহা চিৎকার দিয়ে ওঠে, কানে হাত দিয়ে সামনে তাকিয়ে দেখে মুজিব মাটিতে পড়ে যাচ্ছে। নেহা গাড়ি থেকে নামে। আরাফ আর সোহাগ ভয় একদম পাথর হয়ে যায়। ওদের পা যেন আর চলতে যায় না। চোখের সামনে আরাফের প্রিয় বাহাত এভাবে মাটিতে পড়ে থাকবে লাশ হয়ে আরাফ তা কল্পনা করেনি। আরাফ মুখ তুলে সামনে তাকায়। লম্বা টুপিওয়ালা ছেলেটার হাতে একটি পিস্তল সোজা আরাফের দিকে তাক করে আছে। আরাফ ভয়ে দাঁড়িয়ে আছে, মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। নেহা গিয়ে আরাফের পাশে দাঁড়ায়। মুজিবের কপাল বেয়ে তাজা রক্ত পিচঢালা মাটিতে পড়ে যাচ্ছে। নেহা রক্ত দেখে জ্ঞান হারায়, ধপ করে মাটিতে পড়ে যায়। আরাফ দেখে আগন্তুক ছেলেটি তার দিকে এগিয়ে আসছে। আরাফ হাঁটু মুড়ে বসে পড়ে নিচে, চোখ দিয়ে ভয়ের অশ্রু গড়িয়ে পড়ছে শুধু। আরাফ আর সোহাগ হাত জোর করে সামনে দাঁড়িয়ে থাকা অচেনা ছেলের সামনে বলতে থাকে, ভাই আমি জানি আপনি কে। আপনি ডেঞ্জার বয়েজ গ্যাংয়ের কেউ, কারণ আমি আর্টিকেলে পড়েছিলাম আপনাদের নিয়ে। একটা ফটোও বের হয়েছিল আপনাদের নিয়ে, সেখানে আপনার মতো পোশাকেই দাঁড়িয়ে আছে কয়েকজন, হাতে পিস্তল, নিচে আপনাদের গ্যাংয়ের সম্পর্কে লেখা আর্টিকেল। কিন্তু আমি জানি না আপনি কি, আপনার সাথে আমার কিসের শত্রুতা। আমাকে প্লিজ মারবেন না, আমাকে মাফ করে দিন, আমাকে ছেড়ে দিন। আমি জানি আপনারা কাউকে বাঁচিয়ে রাখেন না, আমাকে ছেড়ে দিন ভাই প্লিজ। আগন্তুক কোনো কথা বলে না। গাড়ির পাশে ভয়ে চুপসে থাকা রতনলালের দিকে অপরিচিত ছেলেটা ইশারা করে ডাকে। রতনলাল সামনে আসে, ইশারা করে বলে কাপড় দিয়ে দুজনে চোখ বেঁধে দিতে।
রতনলাল কথা মতো আরাফার সোহাগের চোখ বেঁধে দেয়। তারপর ইশারাতে বলে নেহাকে গাড়িতে তুলতে এবং সোজা নেহারি বাড়িতে পৌঁছে দিতে। রতন যেন তার কথা শুনতে বাধ্য। অপরিচিত লোকটার কথা মতো রতন নেহাকে গাড়িতে তোলে, তারপর সামনে এসে দাঁড়ায়। ইশারায় বলে তাকে পৌঁছে দিয়ে এদেরকে এখান থেকে নিয়ে যেতে। রতন আর দাঁড়ায়নি, সোজা গাড়ি ঘুরেই জোরে টান দিয়ে ফেলাসা রাস্তার পরিচিত দিক ধরে চলতে থাকে। দুজন মানুষ রাস্তার একপাশে চোখে মুখে কাপড় বাঁধা অবস্থায় বসে আছে। কে একজন এসে দুজনের হাত ও পা দড়ি দিয়ে বেঁধে দেয়। তারপর লম্বা টুপিওয়ালা ছেলেটা আরাফের কানের কাছে মুখ নিয়ে বলে, খুব মজা লাগে না? খুব মজা লাগে মানুষকে হাঁটুই মুড়ে বসতে দেখলে, তাই না? আরাফ আর কিছু শুনতে পায় না। অনেকটা সময় পেরিয়ে গেল, কোনো কিছুরই শব্দ শুনতে পাচ্ছে না ওরা। সোহাগ কয়েকবার ডাক দিল। আরাফ ঠিকই তার পাশে থাকলেও কোনো কথা বলতে পারছে না, কারণ আরাফ এক মনে ভেবে চলেছে কে ছেলে, কণ্ঠটা অনেক পরিচিত। কিন্তু তবুও কনফিউশন যেন আরাফের মনে বড় রকমের চিন্তা চাপ ফেলে দিয়েছে। তবে কি সে ইনোসেন্ট চশমা পরা, নাকি অন্য কেউ? সে তো এমন হবে না কখনোই। দেখতে তো গায়ে এক খেয়া তার আবুল মার্কায় লাগে। তাহলে কে হতে পারে? কে বা এই গ্যাংয়ের লোক? শেষের কথাটি বলে গেল। এসবই সে ভাবতে লাগলো। নেহা যখন জ্ঞান ফিরে তখন সে নিজেকে বিছানায় আবিষ্কার করলো। ওকে ঘিরে বাড়ির সব লোক দাঁড়িয়ে আছে। নেহা সবার উদ্দেশ্যে জিজ্ঞাসা করতে যাবে, এখানে আমি কিভাবে এলাম? কিন্তু নেহাকে কিছু জিজ্ঞাসা করার আগে নেহার মা বলল, কি হয়েছে তোর? হঠাৎ করেই তুই তোর ছোট চাচাদের বাড়ির সামনে অজ্ঞান হয়ে পড়েছিলি। নেহা কিছু বলে না, চোখটা সে বন্ধ করে। চোখের সামনে ভাসতে থাকে কিছু সময় আগে ঘটে যাওয়া ঘটনা। বুকটা তার দুঃখ করে ওঠে। চোখের সামনে ভাসতে থাকে মুজিবের রক্তাক্ত লাশ, আরাফার সোহাগের মুখটা। সেই সাথে কল্পনায় বিরাজিত হতে থাকে অচেনা সেই লম্বা টুপিওয়ালা লোকটার কথা। কেমন যেন কাঁপুনি দিয়ে উঠল সব। কেন সে আমাকে বাঁচালো, নাকি আরাফদের সাথে আগেই তার শত্রুতা ছিল? নেহা এক মনে কথাগুলো ভেবেই চলেছে, কিন্তু কোনো উত্তর সে পায়নি। অন্যদিকে রাফিন মাথা নিচু করে বসে আছে। ওর সামনে বসে আছে পুলিশ কমিশনার ও আরও কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তারা। কমিশনার সুবীর ঘোষ রাফিনের ব্যান্ডেজ মিশ্রিত শরীরের দিকে তাকিয়ে বলল, তোমাকে এসব কারা করেছে? রাফিন কোনো কথার উত্তর দেয় না। ওর মনে কেবল ডেঞ্জার বয়েস গ্যাং নিয়ে নানা রকম কথা ভেবে চলেছে। তাই রাফিন বিষণ্ণ মুখ নিয়ে সবার উদ্দেশ্যে বলে, স্যার, আমি জানি না, গাড়ি নিয়ে আসছিলাম, হঠাৎ রাস্তায় ওরা আমাকে দাঁড় করায়। ওদের মুখ আমি চিনি না, কারণ সবার মুখে কাপড়ে ঢাকা ছিল। আমি নামতেই ওদের মধ্যে কেউ এসে আমার মাথায় জোরে আঘাত করে। আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। তারপর যখন জ্ঞান ফেরে তখন একটা জঙ্গলের মধ্যে নিজেকে হাতে পায়ে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় দেখি। তাহলে তুমি বেঁচে ফিরলে কিভাবে? কমিশনার স্যারের কথাতে এবার রাফিন চুপ হয়ে গেল। কি বলবে সে খুঁজে পাচ্ছে না। সে কি করে বলবে যে কারা থেকে বাঁচিয়েছে? যদি বলে তাহলে পুরো কেসটা কেমন যেন গুলিয়ে যাবে। রাফিন চুপ করে বসে রইল। কি হলো মিস্টার রাফিন, কিছু বলছেন না যে? আসলে স্যার, আমি নিজেও জানি না কিভাবে কি হয়েছে। ওরা আমাকে মারতে যাবে তখনই পিছন থেকে আমাকে আবার কে যেন মাথায় জোরে বাড়ি দেয়। আমি তখনই জ্ঞান হারাই। জ্ঞান ফিরতেই দেখি আমি মেইন রাস্তার মানে আমার জিপের কাছে পড়ে আছি। ফোন বের করে হাবিলদারকে ডেকে হসপিটালে যায়। আমি কিছুই বুঝতে পারছিলাম না স্যার, কিভাবে যে কি হলো আমি সেসব কাল রাত থেকেই ভেবে চলছি, বাট এর উত্তর আমি জানবই। ওহো, তাহলে এটা নিয়েই আপাতত তোমার কেস? কে তোমাকে আক্রমণ করেছে সব তথ্য তোমার খুঁজে বের করতে হবে। তারপর কিভাবে সেখান থেকে চলে এসেছো সুস্থ শরীরে, সেই সব নিয়ে তোমার খোঁজার দায়িত্ব এখন। ওকে স্যার। ঠিক আছে, আপাতত রেস্ট নাও, আমরা আসছি, কেমন? সবাই চলে গেল। রাফিন একটু উঠে দাঁড়ালো। রাফিনের এতক্ষণ সব বানিয়ে গল্প বলাটা সবাই বিশ্বাস করবে রাফিন তা ভাবেনি। তবে সে জানে তাকে কারা হামলা করেছিল, এটাও জানে তাকে কে বাঁচিয়েছে। কিন্তু সে কমিশনারদের কাছে কিছুই বলেনি। কেন বলেনি তার কারণ রাফিন এখনও নিজেও জানে না। সবটা কেমন যেন রহস্য রহস্য লাগছে। বারবার মনে পড়ছে ডেঞ্জার বয়েজ গ্যাংয়ের বলা কথাগুলো। কিন্তু আমাকেই কেন তারা বাঁচালো? পুলিশের সাথে তো মহাশত্রুতা ও গ্যাংয়ের, তাহলে আমাকে কেন তারা বাঁচাবে? সেখানেই তো আমাকে আর ওদের মেরে ফেলতো। তাহলে কি কোনো সম্পর্ক আছে আমার আর ওদের সাথে? না না, কেসটা যত সহজ ভাবছি ততই যেন কিছু প্রশ্ন মাথায় এসে কেসটা পুরোপুরিভাবে কঠিন করে দিচ্ছে। নিলয়, চল, আদনান সাহেব ডেকেছে। এদিকে আমি বেলকনিতে দাঁড়িয়ে একের পর এক সিগারেট টেনে যাচ্ছি। রিশাদ বাড়িতে ছিল না বলেই আমি সিগারেট খাচ্ছিলাম, কিন্তু হুট করে রিশাদ চলে আসবে আমি বুঝতে পারিনি। আমার সিগারেট ফেলে দেওয়ার দিকে ঘুরে তাকাতেই রিশাদ কথাটি বলে,
আমি একটু মুচকে আসলাম আর বললাম, আচ্ছা চল। রেডি হয়ে নে। আমরা কোনো কথা বলি না, রেডি হয়ে দুজন বের হই। রিশাদ বাইক নিয়ে আসার জন্য যায়। আমি বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। তখন আমার ফোনটা বেজে ওঠে। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি মাসুমের কল। হ্যাঁ বল। সব কিছু ঠিকঠাক তো ভাইয়া? এখন অবধি সব ঠিক আছে। আচ্ছা তাহলে রাখি, টেক কেয়ার। রিশাদ বাইক নিয়ে আসে। আমি পেছনে উঠে আদনান সাহেবের উদ্দেশ্যে দুজনে ছুটে যাই। কিছু সময় বাইক চালানোর পর আমরা পৌঁছে যাই নিজ গন্তব্যে। বড় একটি বাড়ি, চারপাশে সিকিউরিটিতে ভর্তি। মাঝ বয়সী আদনান সাহেবের বাড়িটা বেশ বড় ও পরিপাটি। বড় এই বাড়ির সামনে মেন গেটে সবসময় দুজন দারোয়ান দাঁড়িয়ে থাকে, তবে ওদের হাতে রাইফেল। এক কথায় এরা দারোয়ান প্লাস সিকিউরিটি। আদনান সাহেবের সাথে কেউ দেখা করতে চাইলে 3 জায়গায় তাকে চেক করানো হয়, নানা প্রশ্ন করা হয়। আর বড় কথা, 1 মাস আগে তার পিয়ের কাছ থেকে অনুমতিপত্র নিয়েই তবেই দেখা করতে হবে। রিশাদ আর আমি বাইক টেনে বাড়ির সামনে থামাই। বাড়িটার মেন গেট সবসময় বন্ধ অবস্থাতেই থাকে। আমার বাইকটা এসে যেখানে থামতেই দারোয়ান 2জন লোক দরজাটি খুলে দেয়। রিশাদ বাইক চালিয়ে ভেতরে প্রবেশ করার সময় আমার দিকে তাকিয়ে 2জন দারোয়ান সালাম দেয়। অন্য কেউ হলে এই দারোয়ান লোক দুটো আধ ঘন্টা ধরে তাকে চেক করত, কিন্তু আমি এসেছি, তারা কখনোই আমাকে চেক করবে না। পুরো বাড়িটার কোথাও কোনো রকম মাটি নেই, সবটা পাকা করা। ঢাকা শহরে বিশাল জায়গা জুড়ে এই বাড়িটা, আর তার একমাত্র মালিক আদনান সাহেব। বাড়ির সামনে বাইকটা পার্ক করে তারপর মাথা নিচু করে আমি হাঁটতে থাকি। দরজায় সিকিউরিটির টিম আমার দিকে তাকিয়ে এসে সালাম দেয়। আমি তার উত্তর দিয়ে বললাম, সবাই কেমন আছেন? জি ভালো ভাই, আপনি কেমন আছেন? আমিও ভালো। যান ভিতরে যান, আপনার জন্য উনি আজ কোথাও বের হয়নি। রিশাদ আর আমি দুজনেই বড় ড্রয়িং রুমে প্রবেশ করি। ড্রয়িং রুমের ডান পাশে আদনান সাহেব সাদা পাঞ্জাবি পরে টিভি অন করে সেদিকে তাকিয়ে আছে। আমাকে আসতে দেখে আদনান সাহেব টিভি অফ করে দেয়। আদনান সাহেবের মুখে দাড়ি নেই, ক্লিন শেভ করা, চুলগুলো একদম কালো। বয়সটা খুব বেশি না, আমার মতোই তার মুখটা মায়াবী, কেবল পার্থক্য আমার থেকে বয়স বেশি ওনার। আমি সামনের সোফার কাছে গিয়ে দাঁড়াই, মাথাটা নিচুভাবে আছি। রিশাদের দিকে তাকাতেই আদনান সাহেব বলে, বসো রিশাদ, আসতে কোনো সমস্যা হয়নি? না স্যার, কোনো সমস্যা হয়নি, আপনার ফোন পেয়ে সোজা চলে এসেছি। শুভ, কেমন আছো তোমরা? রিশাদ কিছু বলতে যাবে তার আগেই আমি রিশাদের দিকে তাকিয়ে বললাম, রিশাদ, কী কারণে উনি ডেকেছেন সেটা জিজ্ঞাসা কর, না হলে তুই বস। আর আমি গেলাম। দেখছো রিশাদ, তোমার বন্ধু এখন আমার দিকে না তাকিয়ে সেই আগের মতোই রেগে কথা বলে। নিলয়, কি প্রবলেম তোর? তার কোনো উত্তর তুমি পাবে না। কেউ কোনো কথা বলে না, সবাই কিছুক্ষণ চুপ হয়ে বসে রইল। রিশাদ একবার আদনান সাহেবের দিকে তাকায়, আরেকবার আমার দিকে। আমি মাথা নিচু করে আঙ্গুল ফোটাতে লাগলাম, আর আদনান সাহেব আমার দিকে তাকিয়ে আছে। রিশাদ কিছু বলতে যাবে তখনই সবাই শুনতে পায়, হাই ডিয়ার সুইট হাজবেন্ড, এখানে কি হচ্ছে? আমাকে না ডেকেই তোমরা কথা বলা শুরু করেছো? যাও, তোমার সাথে আড়ি। রিশাদ আর আদনান সাহেব সেদিকে তাকায়। সিঁড়িবে আমার আর রিশাদের থেকে মাত্র 2-3 বছরের বড় একজন মহিলা আমাদের দিকে আসছে। মহিলার নাম তাহিরা চৌধুরী, তবে এখন মিসেস তাহিরা হাসান নামেই সবার কাছে পরিচিত। সবসময় হাতা কাটা ব্লাউজ পরবে, গলা থেকে বুকের উপরেই অনেকখানি অংশ সবসময় খুলে রাখবে। শাড়ি পরলেও নাভির অনেকটা অংশই খুলে থাকে তার। বলতে গেলে পুরো আধুনিক একজন মহিলা। রিশাদ উঠে দাঁড়িয়ে সালাম দেয়, কারণ রিশাদ এনাকে বেশ ভালো করেই চেনেন। সালাম দিয়ে রিশাদ দাঁড়িয়ে রইলেন তাহিরা হাসানের থেকে বসার অনুমতির জন্যই। তাহিরা হাসান সালামের উত্তর দিয়ে বলল, ও বসো রিশাদ, তোমাকে না বলেছি সালাম দেবে না, হাই বা হ্যালো বলবে, তা না হলে বুড়ি বুড়ি লাগে, বুঝতেই তো পারছো। রিশাদ মনে মনে হাসে। সে বসে তাহিরা বেগমের কথাই ভাবছে। সবসময় তিনি ঢং করে কথা বলেন। এক গাদা মেকআপ, দামি শাড়ি, সাজুগুজু, ঢং করে কথা বলা তার নিত্যদিনের স্বভাব। তাহিরা বেগম সোজা আদনান সাহেবের পাশেই গা ঘেঁষে বসে পড়ল। কি হচ্ছে কি? তোমাকে না বলেছি আজ নিচে আসবে না, নিলয় আসবে শুধু, তবুও তুমি এখন এই সময় নিচে? তাহিরা কথা শুনে সামনে বসা আমার দিকে তাকায়। আমাকে দেখে তিনি আদনান সাহেবের কাছ থেকে অনেকটা দূরে সরে গিয়ে বসে। এতক্ষণে সে আমাকে একদমই দেখেনি। আদনান সাহেব কিছু বলতে যাবে তখনই তিনি আমার দিকে তাকিয়ে বলে, রিশাদ চল, আর এখানে থাকবো না, দেখছিস না ওনার শেয়ার লিডার চলে এসেছে। নিলয়, এসব কি? উনি তোর মা হন? হ্যাঁ হয়, সৎ মা হয়। বয়সে আমার থেকে 2 বছরের বড়, আমার মা হয়। তুই থাক, আমি গেলাম। আমি আর দাঁড়াই না, বাইরে এসে বাইকের উপরে বসি। রিশাদ ভেতরে আছে। আমি বাইকের উপর বসে সিগারেট ধরাই, উপরের দিকে তাকিয়ে সিগারেটের ধোঁয়া ছাড়তে থাকি। ওদিকে রিশাদ তখনও ভেতরে বসে আছে।
এবার নাও, হলো তো? তোমার জন্যই নিলয়ের সাথে কথা বলতে পারি না। তুমি ভালো করে জানো নিলয় তোমাকে সহ্য করতে পারে না। তাতে আমার দোষটা কোথায়? সে সহ্য করতে পারে না তো আমি করতে পারি। আমার তো কোনো সমস্যা নাই ওর দিক থেকে। আমি তো তাকে ছেলে মনে করি নাকি? দেখো তাহি, এ ব্যাপারে এখন কোনো কথা বলতে চাই না। প্লিজ তুমি যাও, আমি রিশাদের সাথে কথা বলে আসছি। তাহিরা বেগম চলে গেলেন। আদনান সাহেব রিশাদের দিকে তাকিয়ে বলল, তোমাদের ডেকেছিলাম তার কারণ তোমরা কি রাতে বের হয়েছিলে? মানে স্যার? আমি কিন্তু জানি তোমরা বের হয়েছিলে, আর কি কি করেছো সেটাও জানি। ও, তোমাদের না বারণ করে দিয়েছিলাম এসবে জড়াবে না? আচ্ছা স্যার, আমি নিলয়কে বলবো। ও তো শুনবে না। আমি বুঝিয়ে বলবো। আচ্ছা ঠিক আছে, সব খবর দিও, আর ওকে একটু বুঝিও যেন রাগ না করে। আচ্ছা স্যার। রিশাদ বের হয়ে বাইরে এসে দেখে আমি বাইকের উপরে বসে সিগারেট খাচ্ছি। রিশাদ এবার কিছু বলে না, কারণ আমি যখন রেগে থাকি রিশাদ তখন কিছু বলতে পারে না। রিশাদকে দেখে আমি সিগারেট ফেলে দিই। তখন রিশাদ বলে, তোকে মানা করার পরও তুই কাল ডেঞ্জার ভয়েসের যোগ দিয়েছিলি। আঙ্কেল সেটা জানে। তো তো মানে তুই কি তোর মায়ের কথাও শুনবি না? চল বাসায় যাই, কাল ভার্সিটি যেতে হবে। রিশাদ কোনো কথা বলে না। রিশাদ এখন জানে আমি ভার্সিটি গেলে আগের মতো সমস্যা হবে না, কিন্তু আরাফ এবার সমস্যা না করলেও আমি সমস্যা করব যে এটা শিওর। আমি আর রিশাদ বাইক চালিয়ে নিজেদের বাড়ির কাছে আসি। কাছে আসতেই দেখি রাফিন সাহেব আমাদের বাড়ির সামনে পায়চারি করছে। মাথায় তার ব্যান্ডেজ, হাতে পায়ে কালশিটে দাগ। রাফিন বুড়োকুচকে আমাদের দিকে তাকায়, কারণ আমাদের কাছে দামি বাইক দেখে রাফিন বেশ খানিকটা অবাক চোখে তাকিয়ে আছে। স্যার আপনি এখানে? তোমাদের সাথে দেখা করতে এলাম। কেন জানি না মনে হচ্ছিল তোমাদের সাথে কথা বললে ভালো লাগবে। কখন এসেছেন? কিছু সময় আগে। তোমরা কোথাও গিয়েছিলে? জি স্যার, একটু নেহাকে দেখতে গিয়েছিলাম। ওহ, তা এত দামি বাইকটা কার? রিশাদ কিছু বলে না, আমার দিকে তাকায় শুকনো চোখে। আমি শুধু মুচকি এসে বললাম, বাইকটা আমাদের বন্ধুর, একটু ধার নিয়েছি, সে এখনই আসবে নিতে। দাঁড়ান ফোন করি। আমি পকেট থেকে ফোন বের করে কিছু সময় পর একটা কালো জ্যাকেট পরা ছেলে রিক্সা করে আমাদের সামনে এসে নামে। এই নাও তোমার বাইক। কি ভাই, বাইকটা এনেছো সেই কখন, আর এখন দিলে? আচ্ছা ঠিক আছে, আবার লাগলে বইলো। রাফিন ছেলেটার দিকে তাকায়, পা থেকে মাথা অব্দি ভালো করে দেখে। এই ছেলে আমাদের থেকে বয়সে ছোট, কিভাবে বন্ধু হতে পারে? ছেলেটি বাইক স্টার্ট দিতে যাবে, তখনই রাফিন থামিয়ে বলে, এই ছেলে দাঁড়াও, তোমার নাম কি? জি মাসুম। তোমার কণ্ঠটা আমার একটু চেনা চেনা লাগছে। খুব মনোযোগ দিয়ে হয়তো কোথাও তোমার কণ্ঠটা শুনেছিলাম। আমি তো আপনাকে প্রথম দেখছি, হয়তো কোথাও ভুল হচ্ছে। হতে পারে। আচ্ছা যাও। মাসুম চলে যায়। রাফিন আমার দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার, ভিতরে যেতে বলবে না? চলুন স্যার। স্যার নয়, ভাই বলো। তোমরা গ্রাম থেকে এসেছো, আর গ্রামকে আমি অনেক ভালোবাসি। চলো উপরে যাওয়া যাক। আমাদের সাথে রাফিন উপরের ঘরের দিকে আসে। আমি কেমন যেন উকসুক করছিলাম, কারণ রাফিন আমাদের সাথে সম্পর্ক করার চেষ্টা করছে, আর এটাই বড় সমস্যা। পুলিশদেরকে আমি সবসময় এড়িয়ে চলি। দেখা যাক পরে কি হয়। আচ্ছা স্যার, অনেকক্ষণ ধরে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব ভাবছি, কিন্তু করতে পারছি না। রিশাদ আমার বিছানায় বসতে যাবে, তখনই রিশাদ কথাটি বলল। রিশাদের মুখে কথাটা শুনে রাফিনের কিছুটা কপাল কুঁচকে যায়। আমি রুমে নেই, আমি ওদের জন্য কফি বানাতে এসেছি। রিশাদ আরাম করে বসতে বসতেই আমি 3 মগ কফি নিয়ে হাজির। রাফিনের দিকে কফি বাড়িয়ে দিতে রাফিন বলল, বাহ, ইনোসেন্ট ছেলে কফিও বানাতে পারে দেখছি। তোমাকে দেখলে তোমার উপর কেউ রেগেই থাকতে পারবে না, কিন্তু আরাফ যে কোনো শুধু শুধু তোমাকে দাঁড় করে বুঝলাম না। রাফিনের মুখে আমার ব্যাপারে এমন কথা শুনে রিশাদ একটু শব্দ করে এসে দিল। রাফিন রিশাদের দিকে তাকায় আর হাসি দেয়, আর রিশাদ আমার দিকে তাকায়। আমি চোখ দুটো গোল গোল করে রিশাদের দিকে তাকাতেই রিশাদ থেমে যায়, এবং রিশাদ মনে মনে বলে, আপনি যদি জানতেন নিলয়ের আসল রূপ, তাহলে আর এটা বলতেন না। স্যার, আপনাকে ওই কথাটা জিজ্ঞাসা করি, সেটা জানতে চাইছি অনেকক্ষণ থেকেই। ও হ্যাঁ, বলো কি কথা? আপনার মাথায় ব্যান্ডেজ আর হাতে কেমন কালশিটে দাগ দেখছি, কিন্তু কেন? এসব মাথায় চোট পেয়েছিলাম বাইক থেকে পড়ে যেয়ে। বাইক থেকে পড়ে গিয়েছিলেন? তাহলে হাতে কেন দড়িতে শক্ত করে বাঁধার দাগ পড়ে আছে? মনে হচ্ছে আপনার হাত দুটোকে শক্ত করে বেঁধে রেখেছিল অনেকক্ষণ।